আচ্ছা, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে। আচ্ছা, সবাই আমার লাইভটা কি শুনতে পাচ্ছ কিনা, মানে সাউন্ডটা ক্লিয়ার কিনা ফার্স্টে আমাকে একটু কনফার্ম করবা। সবাইকে শুনতে পাচ্ছ? ওকে ওকে, ফাইন। তো আমি দেখছি যে আপনার অনেকেই এখনো ওয়েটিং লিস্টে আছে, তো আমি একটু সময় নিচ্ছি, সবাই একটু জয়েন করুক, তারপর হচ্ছে ইনশাল্লাহ লাইভটা আমরা স্টার্ট করবো, ঠিক আছে? সে পর্যন্ত অনেকেই জয়েন করেছেন। আচ্ছা, কথা শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাতে হবে যে ভয়েস কি ক্লিয়ার। আচ্ছা, সবাই বলছো হ্যাঁ ক্লিয়ার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এতগুলো অ্যান্সার দেওয়া তো সম্ভব না। আচ্ছা, তো আমাদের আজকের যেই লেকচার, ভয়াবহ লেকচার, ভয়াবহ লেকচার, ঠিক আছে? তো আমরা শুরু করবো একটু পরেই। তো সবাই, আমি শুরু করার আগে সবাইকে ফার্স্টে মানে ইউসিসি গ্রুপের তরফ থেকে তোমাদের সবাইকে মিষ্টি শুভেচ্ছা। মানে মিষ্টি শুভেচ্ছা এই কারণে যে কপাল তোমাদের ভালো, মাশাআল্লাহ, বিশাল কপাল, যে অটো পাস। ঠিক আছে, অটো পাস। এখন যাই হোক, যাতে অটো বাস না হয়ে যায় এই বিষয়ে একটু আমাদেরকে সতর্ক থাকতে হবে। যারা যারা ফাঁকিবাজ ছিল, ঠিক আছে, মানে তাদের জন্য হচ্ছে এটা শাপে বর হয়ে গেছে। কারণ বিষয়টা হচ্ছে অনেকটা এরকম যে লাইক আমি জেএসসির মধ্যে ধরো কেউ কেউ পেয়েছে 5, তারপর হচ্ছে এসএসসির মধ্যে 5 পাইছে, কিন্তু তোমার যখন এইচএসসি পরীক্ষা হয় 3.5ও কিন্তু পায় না, মানে 3.5ও কিন্তু পায় না। তো এরা যারা আছে, ঠিক আছে, মানে অটোমেটিক্যালি সবাই কিন্তু এখন জিপিএ 5 পেয়ে গেছে। তো এটার একটা মানে ইমপ্যাক্ট হয়তো পড়তে পারে অ্যাডমিশন টেস্টে গিয়ে। এখন যদি দোয়া করো তোমার যাতে জিপিএ এটা যোগ না হয়, যদি জিপিএ কাউন্ট করে, ঢাকা ইউনিভার্সিটির মধ্যে জিপিএ কাউন্ট করে, তাহলে কিন্তু অটো পাস এটা হয়ে যাবে অটো বাস। বুঝতে পারছো? তার কারণটা হচ্ছে তখন সম্পূর্ণ মেরিটের বেসিসে তোমাকে কিন্তু ফাইট করতে হবে। তো এই দিকটা যদি আমরা একটু মাথায় রাখি, ঠিক আছে? সো এবছর যারা যারা আমরা পরীক্ষা দিচ্ছি ঢাকা ইউনিভার্সিটির মধ্যে, যারা যারা আমরা অংশগ্রহণ করছি, পরীক্ষা যেভাবেই হোক, জিপিএ এর ভিত্তিতে হোক বা জিপিএ ছাড়া হোক, যেভাবেই তোমার এক্সামটা হোক না কেন, তো আমরা চেষ্টা করব যাতে হচ্ছে মানে আমাদের একটা পারফেক্ট প্রিপারেশন থাকে। যেহেতু এখন সবকিছু ক্লিয়ার হয়েছে, আমাদেরকে প্রস্তুতি নিতে হচ্ছে এবং প্রস্তুতি নিতে আমরা বাধ্য, এবং সঠিক পূর্ণাঙ্গ প্রিপারেশন যদি আমরা না নেই, তাহলে হয়তো এত চরম প্রতিযোগিতাপূর্ণ একটা ফাইটিং এর মধ্যে হয়তো আমরা কিন্তু হেরে যাব। গত বছর যদি ইউনিভার্সিটির মধ্যে তোমার 30,000 পরীক্ষা দিয়ে থাকে তোমার ইউনিটের মধ্যে, তাহলে এই বছর সংখ্যাটা কিন্তু এমনও হতে পারে যে তোমার দ্বিগুণ তিনগুণ বেড়ে যেতে পারে। দরজা একটু বন্ধ করতে হবে ভাই, নয়েজ আসতেছে, অতিরিক্ত নয়েজ আসতেছে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা এই দিকটা মাথায় রেখে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে যেহেতু এবছর পরীক্ষার্থীর সংখ্যা আমরা প্রেডিকশন করছি যে হয়তো অনেকই হয়ে যেতে পারে, যদি জিপিএ ক্যালকুলেশন হয় তাহলে অ্যাডমিশন টেস্টে কিন্তু তোমার পার্টিসিপেন্টের সংখ্যা অসংখ্য হবে। আর তোমার যদি তোমার ইয়াও না হয়, যদি ক্যালকুলেশন নাও হয়, সেক্ষেত্রেও কিন্তু অসংখ্য হবে। তো এই দুটো বিষয় মাথায় রেখে আমরা চেষ্টা করব যাতে আমাদের প্রিপারেশনের মধ্যে কোনো গাফিলতি না থাকে। তোমরা যারা অনেক আগে থেকে ইউসিসি পরিবারের সাথে যুক্ত হয়েছো বা আমাদের ক্লাসগুলো অনলাইনে ফলো করছো, আমরা খুব শীঘ্রই, ঠিক আছে, আগামী 20 অক্টোবর থেকে কিন্তু পূর্ণাঙ্গভাবে কিন্তু আবার লেকচার নাম্বার 1, মানে যেগুলো হচ্ছে ইউসিসির অফলাইন ক্লাস। তোমরা তো সবাই জানো যে ফিজিক্যাল ক্লাস সবাই তোমরা অনেকেই বলছো, আমাদের পেজের মধ্যে অনেকেই কমেন্ট করছো, অনেকে টেক্সট করছো। আচ্ছা, একটু নয়েজ আসতেছে, আমি নয়েজটা একটু ইয়া করে দিই। আচ্ছা, যাক, এখন একটু খেয়াল করে দেখো যে অনেকেই তোমার হচ্ছে কমপ্লেইন করছো বা যে আমাদের কি ফিজিক্যাল ক্লাস কি হবে কিনা বা ফিজিক্যাল ক্লাস কেন হবে না। এখন এটা কিন্তু সম্পূর্ণভাবে সরকারি
নীতি নির্ধারণী মহলের বিষয়, মানে সরকার থেকে এটা গভর্নমেন্ট ডিসিশনের বিষয়, যে গভর্নমেন্ট যদি ডিসিশন দেয় তাহলে অবশ্যই কিন্তু আমরা প্রস্তুত, ফিজিক্যাল কোচিং চালু করার জন্য আমরা প্রস্তুত। কিন্তু যদি সরকার থেকে নির্দেশনা না আসে, যেহেতু সরকার অলরেডি নির্দেশনা দিয়েছে যে আগামী 31শে অক্টোবর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এবং কোচিং সেন্টার গুলাও কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত, এদেরকে ছায়া শিক্ষা প্রতিষ্ঠান বলা হয়। তো সেই হিসেবে এটা সম্ভব না। তবে তোমাদেরকে এতটুকু আমি অন্তত আশ্বস্ত করতে পারি, ঠিক যেভাবে তোমরা অফলাইনে সার্ভিসটা পেতে, ঠিক সেই একই সার্ভিসটা এইবার 20 তারিখ থেকে আমরা অনলাইনে দেব, এটা মোটামুটি কনফার্ম থাকো। এবং তখন ওই ক্লাসগুলা তোমার হচ্ছে, যেহেতু ইন্ডিভিজুয়াল রুমে তোমার হচ্ছে ক্লাসগুলা তোমার কন্ডাক্টেড হচ্ছে, এবং ওই ক্লাসগুলা ঠিক সেভাবেই আমরা কন্ডাক্টেড করব। ইউসিসি রেগুলার লেকচার শিটের বেসিসে আমরা যে ক্লাসগুলো কন্ডাক্ট করি অনলাইন ক্লাসের অফলাইন ক্লাসের মধ্যে, ঠিক একইভাবে আমরা 20 তারিখ থেকেও কিন্তু ওই লেকচার শিট বেসিসে কিন্তু ক্লাসগুলো আমরা কন্ডাক্ট করব। তোমরা জানো যে এখন পর্যন্ত আমরা যে লেকচার শিটগুলো দিচ্ছি এগুলা কিন্তু হচ্ছে মূলত আমাদের জাস্ট এই ক্লাস নোটস, ক্লাসে টিচাররা যা পড়াচ্ছেন সেগুলোর কিছু নোটস পিডিএফ আকারে তোমাদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু ইউসিসির যে লেকচার শিটগুলো, যেগুলো খুবই এক্সক্লুসিভ লেকচার শিট এবং তথ্য সমৃদ্ধ লেকচার শিট, পূর্ণাঙ্গ লেকচার শিট, এগুলা কিন্তু ইনশাআল্লাহ তোমরা ওই 20 তারিখের ক্লাসে ওই শিটের মাধ্যমে কিন্তু আমাদের ক্লাসগুলো পরিচালিত হবে। তার মানে 20 তারিখ থেকে আমরা প্রফেশনাল ওয়েতে আমাদের ক্লাসগুলো ইনশাআল্লাহ স্টার্ট করব। আশা করি তোমরা সবাই আমাদেরকে সহযোগিতা করবে এবং আমাদের সাথে থাকবা। আচ্ছা, তো যাই হোক, আমরা তাহলে আর কথা না বাড়াই, আজকে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। যারা ফেসবুকে আছো, আচ্ছা ফেসবুকে থাকলে তো একটু সমস্যা, ওখান থেকে ক্লাসগুলো দেখাটা একটু টাফ। আচ্ছা, তো যাই হোক, আমি তাহলে একটু আমাদের ক্লাসটা স্টার্ট করি। আচ্ছা, এখানে আজকে ক্লাসের মধ্যে তোমার আমি 3টা স্লাইডের হেল্প নিব। এট এ টাইম আমি 3টা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তোমাদের সাথে আমি শেয়ার করব। এর মধ্যে প্রথম যে প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছ, এটা 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 জাস্ট হচ্ছে আমি 2টা বা 3টা স্লাইড আমি এখান থেকে শেয়ার করব। 2 থেকে 3টা স্লাইড তুমি এখান থেকে দেখতে পাবা, কিন্তু স্লাইডগুলো দেখতে বোধহয় একটু সমস্যা হচ্ছে, একটু অন্ধকার অন্ধকার লাগতেছে, তাই না? তো এটা জাস্ট হচ্ছে তোমার আমি 1 মিনিট তোমাদেরকে এখান থেকে একটা প্রশ্ন করার জন্য আমি এই স্লাইডটা দেখাচ্ছি, জিরান্ডস এন্ড ইনফিনিটিভস। আমি এখান থেকে একটা প্রশ্ন তোমাদেরকে করতে চাই। হোয়াট আর দ্য 6 ফর্মস অফ দ্য ইংলিশ ভার্বস? মানে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন এই মুহূর্তে থ্রো করছি, যে বলো দেখি ইংরেজিতে টোটাল ভার্বের ফর্ম যে 6টা, এটা কারা কারা বলতে পারবা? একটু হাত তোলো দেখি। What are the 6 forms of the English verbs? কে কে বলতে পারবা? যদি বলতে পারো তাহলে কিন্তু চকলেট পুরস্কার আছে, ঠিক আছে? কে বলতে পারবা বলো, যে 6টা ফর্ম, মানে ভার্বের 6টা ফর্ম কি কি হতে পারে? এনিবডি? কেউ কে আছো? দেখা যাক এখানে মধ্যে আচ্ছা, এখানের মধ্যে অনেকেই হাত তুলেছে। আমি দেখতে পাচ্ছি যে রুকাইয়া সুলতানা, সে হাত তুলেছে। আচ্ছা, তো আমি ফার্স্টে আমি একটু কমিউনিকেশন করতে চাই তোমাদের সাথে। আচ্ছা, তো আমি রুকাইয়াকে হচ্ছে তোমার আনমিউট দিচ্ছি। রুকাইয়া, তুমি আমাকে একটু বলো দেখি যে 6টা ফর্ম কি কি হতে পারে? তোমাকে আনমিউট দেওয়া হয়েছে। স্যার আসসালামু আলাইকুম। বলো 6টা ফর্ম কি কি হতে শোনা পারে? যাচ্ছে আমাকে? হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছো? শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, তুমি বলো। আচ্ছা, তো হ্যাঁ, আমার যাই কথা হোক, শোনা যাচ্ছে? হ্যাঁ তোমার কথা শুনতে পাচ্ছি, তুমি বলো। হ্যালো। আচ্ছা, যাই হোক, এখানের মধ্যে হ্যাঁ, শোনা যাচ্ছে? সবুজ আহমেদ, সবুজ আহমেদ, তোমাকে আনমিউট দেওয়া হয়েছে, তুমি শুনতে পাচ্ছো? জি ভাইয়া, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, তুমি বলো দেখি যে 6টা ফর্ম কি কি হতে পারে? ভার্বের 6টি ফর্ম যেমন গো ভার্ব, বেস ফর্ম 1, ওয়েন, গোস, গান, টু গো এন্ড কয়টা হলো? ওয়াও ওয়াও, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল, মানে তুমি যে এতগুলা বলতে পারছো, এটার জন্য তোমাকে আমার তরফ থেকে বিশেষ বিশেষ অসংখ্য ধন্যবাদ, এবং তোমার জন্য পুরস্কার হচ্ছে মন থেকে দোয়া, ঠিক আছে? থ্যাংক ইউ ভাই। চকলেটটা পার্সেল করে পাঠিয়ে দিব, কেমন? তো তুমি একটু খেয়াল করে দেখো যে এখানের মধ্যে যেটা আছে, ও যেটা বলেছে একটু আগে সবুজ, তোমরা সবাই একটু স্ক্রিন দেখে খেয়াল করবে এভরিবডি। দেখো লেখা আছে যে বেস ফর্ম, এটা হচ্ছে ভার্বের একটা ফর্ম। পাস্ট ফর্ম, এটাও কিন্তু ভার্বের একটা ফর্ম, তাই না? তারপর হচ্ছে ইনফিনিটিভ, টু প্লাস ভার্ব, এটাও কিন্তু ভার্বের একটা ফর্ম। এস ফর্ম, যেমন ধরো গো এর সাথে তুমি এস লাগাইছো, গোস,
তাই না? গো এর সাথে এস লাগাইছো গোস, এটা কিন্তু ভার্বের একটা ফর্ম, তাই না? তারপর হচ্ছে তোমার প্রেজেন্ট পারফেক্ট অথবা হচ্ছে আইএনজি ফর্ম, মানে প্রেজেন্ট পার্টিসিপল যাদেরকে বলা হয়, এরাও কিন্তু ভার্বের একটা ফর্ম। আর আরেকটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এটাও কিন্তু ভার্বের একটা ফর্ম। তাহলে আমরা কিন্তু এখানে টোটাল ভার্বের ফর্ম পাচ্ছি কয়টা? 6টা। আচ্ছা, আমাদের পরবর্তী যেই স্লাইডটা আমরা একটু হেল্প নিব, যেহেতু তোমাদের এই স্লাইডে একটু প্রবলেম আছে, ঠিক আছে? মানে আমাদের স্ক্রিনটা হচ্ছে যেহেতু খুব বেশি ডার্ক ছিল, দেখতে সমস্যা হচ্ছিল, তো আশা করি এই স্লাইডে তোমার কিন্তু আর স্ক্রিনে কোনো প্রবলেম আশা করি হবে না। আচ্ছা, দেখো এখানের মধ্যে লেখা আছে জিরান্ডস অ্যান্ড ইনফিনিটিভস, ঠিক আছে? তো আমাদের আজকে ক্লাসে আমরা জানি যে অ্যাডমিশন টেস্টের মধ্যে জিরান্ড এবং ইনফিনিটিভ থেকে যদি কোনো প্রশ্ন হয়, আমরা একটু তালগোল পাকাই ফেলি। আবার আমরা অনেকে বুঝি না যে ইনফিনিটিভ থেকে আসলে প্রস্তুতি আমরা কিভাবে নেব, মানে ইনফিনিটিভ থেকে আমরা ঠিক কতটুকু পড়বো, এটাই কিন্তু আমরা অনেকে বুঝি না। আবার অনেকে বলে যে ইনফিনিটিভ থেকে পড়ার আছেটা কি, অনেকে প্রশ্ন করে জিরান থেকেই বা পড়ার আছেটা কি। আবার অনেকে বলে যে পার্টিসিপল, এখান থেকে প্রশ্নের প্যাটার্নই বা কেমন হইতে পারে। এরকম অনেক ধরনের প্রশ্ন কাজ করে। কমন যে টপিকগুলো থাকে, যেমন ধরো ভার্বের আন্ডারে যে টপিকগুলো আছে, পজিটিভ ভার্ব বলো, ফাইনিট ভার্ব বলো, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্ব বলো, এগুলো কিন্তু আমরা বুঝি যে কিভাবে বের করতে হয়, তাই না? মোডাল ভার্ব কিভাবে বের করতে হয় বা মোডাল ভার্বের প্রয়োগ বিধি কেমন, কিছুটা হলো আমরা জানি। কিন্তু আমরা সবচাইতে বেশি দুর্বল যে সেগমেন্টটা নিয়ে, সেটা হচ্ছে জিরান্ড কোন সিচুয়েশনে বসে, ইনফিনিটিভ কোন সিচুয়েশনে বসে। এখন কিছু কিছু ভার্বের পরে জিরান্ড হয়, কিছু কিছু ভার্বের পরে ইনফিনিটিভ হয়, কিছু কিছু ভার্বের পরে জিরান্ড এবং ইনফিনিটিভ দুটোই হয়। তাহলে এখন আমরা একটু তালগোল পাকায় ফেলবো, যদি আমরা ধরতে না পারি যে কোন কোন ভার্বের পরে, যদি কোনো ভার্বের পরে জিরান্ড ইনফিনিটিভ একসাথে হয়, তখন আমরা এটা সলভ করবোটা কিভাবে। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে ঢাকা ইউনিভার্সিটির বিগত বছরগুলো থেকে বাছাইকৃত দুটো প্রশ্ন তোমাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই, ঠিক আছে? তোমরা দুটো প্রশ্ন একটু খেয়াল করো। সবাই দেখো স্ক্রিনের মধ্যে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, স্ক্রিনটার দিকে তাকাও। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা একটু আমাকে একটু জানাতে হবে। স্ক্রিন কি দেখতে পাচ্ছ? ওকে ফাইন, ওকে ফাইন, স্ক্রিন সবাই দেখতে পাচ্ছ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তো তোমরা সবাই একটু দেখো যে আমি যদি এখান থেকে লাইক হচ্ছে এই প্রশ্নটা নিয়ে আমি যদি একটু কাজ করি, দেখো কি লেখা আছে, আই ওয়েন্ট টু শপ ড্যাশ আ নিউজ পেপার অথবা একটা বুক। এটা আসছে ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটের মধ্যেও আসছে, আবার এটা রাজশাহী ইউনিভার্সিটি ইকোনমিক্স ডিপার্টমেন্টের মধ্যেও আসছে। আবার 2 নম্বর প্রশ্নটা দেখো যে ডোন্ট লেট দ্য টিচার ক্যাচ ইউ ড্যাশ, এটা ঢাকা ভার্সিটি সি ইউনিটের মধ্যে আসছে। তার মানে ইউনিভার্সিটি গুলোর মধ্যে তোমার জিরান্ট ইনফিনিটিভ পার্টিসিপল থেকে প্রশ্ন কিন্তু অলমোস্ট প্রতি বছরই হয়, ঠিক আছে? এটা খুবই হট একটা টপিক। তো এখন এই যে তুমি দেখলা যে আই ওয়েন্ট টু শপ ড্যাশ আর নিউজ পেপার, খেয়াল করে দেখো তোমাদের অনেকেরই মনে হতে পারে যে অপশন নাম্বার সি, আবার অনেকের মনে হতে পারে যে অপশন নাম্বার এ, আই ওয়েন্ট টু শপ ফর বাইং আ নিউজ পেপার। খেয়াল করে দেখো যে আই ওয়েন্ট টু শপ ফর বাইং আ নিউজ পেপার, আবার আই ওয়েন্ট টু শপ টু বাই আ নিউজ পেপার। কেমন একটু কনফিউজিং মনে হচ্ছে না? যে একবার মনে হচ্ছে যে ফর বাইং, হ্যাঁ এটা বোধহয় হয়, আবার কখনো মনে হচ্ছে টু বাই, এটাও তো হয়। এখন এখানে যেহেতু উত্তরটা দেয়া আছে, এ দেখছো উত্তরটা দেয়া আছে দেখে অনেকে কিন্তু উত্তরের দিকে চোখ চলে গেছে। এই কারণে আসলে মানে থিঙ্কিং তুমি এখন করতেছো না, বাট যদি আমি এই উত্তরটা ঢেকে দিতাম, এই উত্তরটা ধরো নাই, তখন আমি গ্যারান্টি দিয়ে বলবো যে এখানের মধ্যে 50% স্টুডেন্ট বলবে ফর বাইং, 50% স্টুডেন্ট বলবে টু বাই। তাহলে এই সমস্যা থেকে তো আমাদেরকে বের হয়ে আসতে হবে যে কখন আমরা ফর বাইং বলবো, কখন টু বাই বলবো, এটা বের করা যায় কিভাবে, এটা একটা সমস্যা না? আচ্ছা, আবার একইভাবে দেখো ক্যাচ ইউ ড্যাশ, আমি কি ক্যাচ ইউ চিটিং বলবো, নাকি ক্যাচ ইউ চিটেড বলবো, নাকি ক্যাচ ইউ টু চিট বলবো, এই বিষয়গুলো আমাদেরকে একটু বুঝতে হবে। তার মানে এই সেগমেন্টটা স্টেপ বাই স্টেপ, আমরা যদি মনে করি যে এটা অনেক কঠিন তাহলে অনেক কঠিন, বাট যদি আমরা মনে করি যে না এটা আয়ত্ত করা সম্ভব, মানে কঠিন জিনিসকে সহজভাবে দেখলেই কিন্তু সহজ হয়ে যায়। আমাদের সমস্যা হচ্ছে যে আমরা অনেক কঠিন বিষয়কে, মানে সহজ বিষয়কে অনেক কঠিন ভাবে উপস্থাপন করি, যে কারণে মনে হয় যে এটা অনেক কঠিন, আসলে কিন্তু তা না। আচ্ছা, তো যাই হোক, তো এই পর্যায়ে আমি তোমাদের সাথে এখন একটু শেয়ার করব, এক্সকিউজ মি। আচ্ছা, এক্সকিউজ মি, এখান থেকে ওকে।
আচ্ছা, এখন সবাই আমরা একটু স্ক্রিনে দিকে তাকাবো। আমাদের আজকে ক্লাস টপিকটা হচ্ছে নন ফাইনিট ভার্বস অথবা ভার্বালস। আমাদের আজকে ক্লাস টপিকটা হচ্ছে নন ফাইনিট ভার্বস অথবা ভার্বালস। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, এখানের মধ্যে একজন প্রশ্ন করেছো যে ভাইয়া 1 নং প্রশ্নের উত্তর ক হলো না কেন, মানে অপশন নাম্বার এ কেন হয় নাই, প্রশ্নটা করেছে নাসিরউদ্দিন মাহমুদ। আচ্ছা, এখন আমি তোমাকে বলে রাখি, আমি কিন্তু জাস্ট শুরুটা করেছি একটা স্যাম্পল কোয়েশ্চেন দিয়ে, মানে ইউনিভার্সিটির কোয়েশ্চেন দিয়ে, কিন্তু এটা কেন হয় নাই কেন হয়েছে এটা জানতে হলে তোমাকে এই সম্পূর্ণ ক্লাসটায় অংশগ্রহণ করতে হবে, মন দিয়ে ক্লাসটা শুনতে হবে। তুমি ডিসাইড করবা, তুমি আমাকে বলবা যে কেন উত্তরটা ওটা হয়েছে, যদি তুমি মন দিয়ে ক্লাসটা ফলো করো। আর ইনফিনিটিভ পার্টিসিপলের ক্লাসটা যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, তো আমি আশা করি যে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমরা সবাই জোর করে হলেও যাতে আমরা ক্লাসটার মধ্যে পার্টিসিপেট করি, ঠিক আছে? এটা অনেক কাজে দিবে তোমাদের। আচ্ছা, তো এবার আমরা সবাই একটু খেয়াল করে দেখি। আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি যাদেরকে আমরা নন ফাইনিট ভার্ব বলি, এই নন ফাইনিট ভার্বগুলোর আরেকটা নাম হচ্ছে ভার্বালস। এদের আরেকটা নাম কি? ভার্বালস। এই ভার্বালের মধ্যে ইনক্লুডেড রয়েছে ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড এবং ভার্বাল নাউন্স। পার্টিসিপলকে আবার 3 ভাগে ভাগ করা হচ্ছে: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আজকের ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো যে প্রেজেন্ট পার্টিসিপল যারা, তাদের সাথে কিন্তু একটা আইএনজি থাকে, তাই না? প্রেজেন্ট পার্টিসিপল একটা আইএনজি থাকে। আবার জিরান্ড যারা, তাদের সাথেও কিন্তু একটা আইএনজি থাকে। এখন আমি বুঝবো কিভাবে যে আইএনজিটা কি জিরান্ড নাকি আইএনজিটা প্রেজেন্ট পার্টিসিপল, এটা আমি বুঝবো কিভাবে? অপশনে ধরো 2টা আইএনজি আছে, একটা আইএনজি আছে। এখন এই আইএনজিটা এটা কি জিরান্ড হিসেবে বসছে নাকি এটা পার্টিসিপল হিসেবে বসছে, এটা আমি বুঝবো কিভাবে? লাইক ফর এক্সাম্পল, ধরো হচ্ছে আমি যদি এভাবে তোমাদেরকে একটা প্রশ্ন দেখাই, কই গেল, এক্সকিউজ মি। আচ্ছা, ধরো আমি তোমাদের সাথে এরকম একটা প্রশ্ন শেয়ার করলাম, প্রশ্ন না, সেখানে অনেকে একটু জয়েনিং লিস্টে আছে, আমি ওদেরকে একটু জয়েন করাচ্ছি, ঠিক আছে? সো এই কারণে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, তোমরা সবাই একটু খেয়াল করে দেখো যে আমি যদি এভাবে বলি, দিস ইজ আ ওয়াকিং স্টিক, দিস ইজ আ ওয়াকিং স্টিক। এখন ধরো এই যে একটা সেন্টেন্স, দিস ইজ আ ওয়াকিং স্টিক, এখানে এই ওয়াকিং এর নিচে আন্ডারলাইন করা আছে, ঠিক আছে? ওয়াকিং এর নিচে কি আছে? এখানে আন্ডারলাইন করা আছে। আচ্ছা, এখন এখানে প্রশ্ন করা হচ্ছে যে এখানের মধ্যে এটা কি তোমার অ্যাডজেক্টিভ, এটা কি জিরান্ড, এটা কি পার্টিসিপল, নাকি এটা হচ্ছে তোমার ভার্বাল অ্যাডজেক্টিভ? ঠিক আছে, এরকম একটা প্রশ্ন তোমাকে করা হয়েছে যে দিস ইজ আ ওয়াকিং স্টিক, এখানে ওয়াকিংটা কি? যেহেতু স্টিক হচ্ছে একটা নাউন, আমরা সবাই জানি স্টিক হচ্ছে একটা নাউন, এই যে স্টিক দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা নাউন। তো তোমরা জানো যে নাউনের আগে যেই শব্দটা বসে তাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। আচ্ছা, তো এখন প্রশ্ন হচ্ছে এখানে ওয়াকিংটা কি আসলে অ্যাডজেক্টিভ? এটা কি আসলে অ্যাডজেক্টিভ, নাকি এটা ভার্বাল অ্যাডজেক্টিভ, নাকি এটা পার্টিসিপল, নাকি এটা জিরান্ড? আচ্ছা, এখন আমি তোমাকে ধরো আরেকটা প্রশ্ন দিলাম, এই প্রশ্নটার নিচে ধরো আরেকটা প্রশ্ন দিলাম যে ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এখন তোমাকে বলা হচ্ছে যে এই যে ওয়াকিং, এটা নিচে আমি আন্ডারলাইন করেছি যে এই ওয়াকিংটা কি, এখানে যে ওয়াকিং এর নিচে আন্ডারলাইন করেছি এই ওয়াকিংটা কি, ঠিক আছে? তো এটা কি জেরান্ড, নাকি এটা অ্যাডজেক্টিভ, নাকি এটা ভার্বাল অ্যাডজেক্টিভ, এটা মূলত কি, এটা তোমাকে প্রশ্ন করা হয়েছে। এখন মজার বিষয় হচ্ছে কি জানো, তোমাদের মধ্যে এই যে প্রথম প্রশ্নটা যখন করা হয় তখন টোটাল স্টুডেন্ট 2টা গ্রুপে বিভক্ত হয়ে যায়। একটা গ্রুপ বলে, মানে 50% স্টুডেন্ট বলে যে এখানে ওয়াকিংটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আবার 40% স্টুডেন্ট বলে এই যে এখানে ওয়াকিংটা হচ্ছে জিরান্ড, আবার 10% স্টুডেন্ট বলে বা 5% স্টুডেন্ট বলে এটা হচ্ছে ভার্বাল অ্যাডজেক্টিভ, আবার অনেকে বলে এটা একটা পার্টিসিপল। তাহলে বেসিক্যালি এখানে ওয়াকিংটা কি সেটা আমরা আজকে ক্লাসে কিছুক্ষণ পরেই জানবো। এখানে ওয়াকিংটা যেমন জিরান্ড, একইভাবে এখানেও ওয়াকিংটা কিন্তু জিরান্ড, কিন্তু প্রশ্ন হচ্ছে কেন এটা জিরান্ড, ঠিক আছে? এটা আমাদেরকে জানতে হবে। যদিও নাউনের আগে বসছে, আমরা সবাই জানি যে নাউনের আগে যদি কোনো ওয়ার্ড বসে তাহলে সেটা কিন্তু আপনার অ্যাডজেক্টিভের কাজ করে, কিন্তু তোমাকে তো আগে জানতে হবে যে এটা অ্যাডজেক্টিভের কাজ কখন করবে।
অ্যাডজেক্টিভের কাজ করতে গেলে কিন্তু ওই নাউনটাকে কোয়ালিফাই করতে হয়, ওই নাউনটাকে মডিফাই করতে হয়। তো এ কি আসলে মূলত এই স্টিকটাকে মডিফাই করছে, এ কি স্টিকটাকে কোয়ালিফাই করছে? এখন আমাদের অনেকেরই প্রশ্ন জাগতে পারে যে ভাই কোয়ালিফাই মানেটা কি? আচ্ছা ভাই, আপনি যে মডিফাই বললেন, এই মডিফাই মানেটা কি? হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ মডিফিকেশন, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ কোয়ালিফিকেশন? এটা তো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। তো এটার জন্য একটু ধৈর্য ধরে বা পেশেন্স নিয়ে ক্লাসটা একটু ফলো করো। আশা করি ইনশাল্লাহ আজকে ক্লাসে এই সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দিতে পারবো। আচ্ছা, তো যাই হোক, আমরা আমাদের স্লাইডে ব্যাক করি। দেখো, আমরা এই অংশের মধ্যে ছিলাম। আমি প্রথমে ইনফিনিটিভ এবং জেরান্ড থেকে কিছু কনফিউজিং সিচুয়েশন তোমাদেরকে ব্রিফ করব, যে কনফিউজিং সিচুয়েশন গুলা থেকে অ্যাডমিশন টেস্টে তোমরা প্রশ্ন পাবা। ভার্সিটি ভর্তি পরীক্ষায় শুধু যেই কনসেপ্ট গুলা থেকে প্রশ্ন আসে, আমি ওই কনসেপ্ট গুলাই আজকে ক্লাসে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? কারণ টোটাল কনসেপ্ট গুলা আসলে সবগুলা কিন্তু লাগে না, কারণ আমাদেরকে আগে এতটুকু তো বুঝতে হবে যে আমরা কতটুকু অংশ আমরা এলিমিনেট করছি। অ্যাডমিশন প্রসেসের মধ্যে তোমাকে প্রসেস অফ এলিমিনেশন আগাতে হবে। অর্থাৎ সহজ কথায়, আমাদের পুরো চ্যাপ্টার পড়ে মানে তুমি পণ্ডিত হতে পারো, বা তুমি সবগুলা কন্টেন্ট তুমি পড়ে গেছো, বা তুমি যদি ওই পরীক্ষার প্রশ্নটা মিলাইতে না পারো, দেখা গেছে এত এত কন্টেন্ট তোমার মাথার মধ্যে আছে বাট অ্যান্সারটা কি সেটাই ভুলে গেছো, তখন তো বেসিক্যালি প্রবলেম তুমি ফেস করবা। এই জন্য স্বল্প পড়বা, অল্প পড়ো বাট পারফেক্টলি পড়ো, এবং ততটুকুই পড়ো যতটুকু তোমার অ্যাডমিশন টেস্টে প্রয়োজন। বুঝতে পেরেছি? তো যাই হোক, এখন এখানে দেখো যে হুইচ ওয়ান ইজ কারেক্ট। আমি এখানে 5টা সেন্টেন্স থ্রো করেছি তোমাদের জন্য। এটা এমসিকিউ এবং রিটেন দুই জায়গাতেই কিন্তু এই বিষয়টা কাজে আসবে, এমসিকিউ এবং রিটেন। তার মানে এই বিষয়টা হচ্ছে তোমার অনেকটা টুগেদারের মতো, ঠিক আছে? দেখো, এখানে লেখা আছে হুইচ ওয়ান ইজ কারেক্ট। তোমাকে বলতে হবে যে ডিড ইউ হিয়ার মি টু কল ইউ, হি মেড মি টু ওয়ার্ক ফর হিম, আই ফেল্ট দ্য ওয়াইন টু ব্লো, উই ওয়াস্ট দেম টু গো অ্যাওয়ে, আই শ্যাল বিহোল্ড হিম টু কাম বাট সে নাথিং। আমার প্রশ্ন হচ্ছে, এখানের মধ্যে আমি যে কয়েকটা সেন্টেন্স দিয়েছি, ধরো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, আর এটা ই। অথবা নাম্বারিং করো 1 2 3 4 5। আমি 5টা বাক্য দিয়েছি, 1 2 3 4 5। এই 5টা বাক্যের মধ্যে কোনটা সঠিক বাক্য সেটা একটু কমেন্ট বক্সে আমাকে জানাও। বোথ যারা ফেসবুকে লাইভে ক্লাসটা করছো তারাও জানাও, যারা জুমে ক্লাস করছো তারাও জানাও। আমি সবার কমেন্টটাই আমি একটু দেখবো, এবং এটা পারফেক্টলি বলতে পারলে আমি সিরিয়াসলি আমি আজকে ক্লাসটা কিন্তু আর কন্টিনিউ করব না, আমি ক্লাসটা এখানেই শেষ করে দিব। যদি এটা পারফেক্টলি বলতে পারো তাহলে আজকে ক্লাসটা এখানেই শেষ, তোমাদের আর পড়ার কোনো দরকার নাই। তার মানে ডেফিনেটলি ইউ গাইস আর রিয়েলি স্মার্ট এনাফ অন ইনফিনিটিভস, ইউজেস অফ ইনফিনিটিভস, তাই না? আচ্ছা, তো যাই হোক, আমি একটু সেল ফোনে দেখতে পাচ্ছি যে এখানের মধ্যে ও এম জি। আচ্ছা, তোমরা দেখি আসলে স্মার্ট এনাফ, অনেকে এখানের মধ্যে অনেক কমেন্ট করছো। ওকে ফাইন, ওকে ফাইন, এখানে অনেকেই অনেক কমেন্ট করছো। আচ্ছা, তো যাই হোক, আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে আচ্ছা, ভেরি গুড। এখানের মধ্যে আমি দেখতে পাচ্ছি প্রান্ত, সে এ বলেছে। ফাহিম আক্তার, আচ্ছা, তারপর হচ্ছে ফাহিমা বলতেছে যে সত্যি ভাইয়া, মানে ওর বিশ্বাসই হচ্ছে না যে ক্লাসটা এখানে শেষ করে দিব কিনা। 100% আমি ক্লাসটা এখানে ক্যান্সেল করে দিব। তুমি আগে অ্যান্সারটা দাও আমাকে যে কোনটা সঠিক। যে বলতে পারবা আমি তার অনারে আজকে ক্লাসটা এখানেই ক্যান্সেল। যদিও আমাকে কামালউদ্দিন পাটোয়ারি স্যার আমাকে ইচ্ছা মতো ঝাড়বে, ক্লাসটা আমি এখানের মধ্যে ক্যান্সেল করে দিছি তাই। কিন্তু আলটিমেটলি আমি জানতে চাই, এখানে একজন বলেছে আই থিঙ্ক বি, অর্পিতা। উম্মে কুলসুম লুবনা বলেছো ডি, অর্পিতা ভট্ট, অর্পিতা 2বার বলেছো। আচ্ছা, আইরিনা বি, সুজানা জান্নাত এ বলেছো। আচ্ছা, খুরশিদ আলম মেবি বলে কোনো কথা নেই ভাই। আচ্ছা, তিব্বতী সে বলেছে ডি। ফালতু না, সরি ফকিরা পিতু, আচ্ছা সরি, সবগুলোই ঠিক মনে হয় আবার। আচ্ছা, সুরাইয়া আক্তার সি। আচ্ছা, তাহলে এখন একটা বিষয় একটু খেয়াল করে দেখো, সবগুলাই ঠিক বলেছে একজন। আচ্ছা, সুরাইয়া আক্তার, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখানের মধ্যে ফারহান বলেছে, মানে এত চালাক, চিন্তা করছো কি চালাক, বলে সবগুলাই ঠিক। আচ্ছা, দেখা যাক, এটা কিন্তু ওপেন চ্যালেঞ্জ, ঠিক আছে? এটা ওপেন চ্যালেঞ্জ, আমার মান সম্মানের বিষয়। তো এখানের মধ্যে একজন বলে ফেলাইছে যে সবগুলাই কারেক্ট। চিন্তা করছো, এরা সবগুলাই কিন্তু ভবিষ্যতে আমলা হবে, সরকারের উচ্চ পর্যায়ের আমলা হবে, ঠিক আছে? আচ্ছা, মানে ওরা থিঙ্কিং করতে পারে আর কি যে কোনটা কারেক্ট কোনটা কারেক্ট না। আচ্ছা, তো যাই হোক, আমি আপনাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি, ভাইজানরা সবাই একটু মন দিয়ে শোনেন। এখানের মধ্যে যতগুলো দেয়া আছে সবগুলাই হচ্ছে আপনার সঠিক, তাই না? যতগুলো দেয়া আছে সবগুলাই হচ্ছে আপনার সঠিক নাকি? আচ্ছা, মিথিলা বলেছে নো। আচ্ছা, ইনকারেক্ট।
আজমিরে বলতেছে আচ্ছা যাই হোক, অনেক সময় নিয়ে ফেলছো, মানে এখন যদি কোনো উত্তর আসে তাহলে উত্তরটা গ্রহণযোগ্য হবে না, ঠিক আছে? উত্তর কিন্তু একটু আগে শেষ, এই যে আমি ফোনটা রেখেছি, ফোন রাখার সাথে সাথে কিন্তু উত্তর নেওয়াটা শেষ। আচ্ছা, তোমরা বলেছো এখানে এ কারেক্ট, কেউ বলেছো বি কারেক্ট, কেউ বলেছো সি কারেক্ট, মানে যে কমেন্ট গুলো আমি এখানে দেখছি আর কি। কেউ বলেছো সবগুলাই সঠিক। আচ্ছা, আবার কেউ কেউ বলেছো এই মাত্র কমেন্ট দিলে কোনো লাভ নাই, এখানের মধ্যে যতগুলা দেখতে পাচ্ছ এই সবগুলাই হচ্ছে ভুল, যা যা দেখতে পাচ্ছ সবগুলাই হচ্ছে ভুল। আচ্ছা, বোঝা গেছে বিষয়টা? আচ্ছা, এখন এই মাত্র একজন কমেন্ট করেছে যে সব ভুল, মুসাররদ জহির স্বচ্ছ। আচ্ছা, আজমিরা বলতেছে যে আপনার আমার আগেই নাকি সে বলে ফেলাইছে, কিন্তু প্রবলেম হচ্ছে আমার এতগুলো কমেন্ট এটা চোখে পড়ে নাই। সো সরি টু সে, যদি বলে থাকো তাহলে সেটা যদি আগে চোখে পড়তো ক্লাসটা এখনই ক্যান্সেল করে দিতাম, কিন্তু কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ। বোঝা গেছে বিষয়টা? অর্থাৎ ক্লাসটা এখন ক্যান্সেল করা যাবে না, যেহেতু হচ্ছে তোমার মানে উত্তরটা অনেক লেটে আসছে আর কি, উত্তর সবাই দিতে পারে নাই যদিও। এখানে সবগুলাই হচ্ছে ভুল। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়ারা, এখানে সবগুলাই ভুল কেন? ওয়াই? প্রত্যেকটা ভুল কেন? তো এটার উত্তরটা তোমরা একটু খেয়াল করে দেখো। আমি যদি একটু পরের স্লাইডে যাই, দেখো এখানের মধ্যে আমি দ্য 13 ফক্স, এদেরকে আমি বলছি দ্য 13 ফক্স। 13টা শব্দ আমার সাথে সাথে একটু মেমোরাইজ করে ফেলো, ঠিক আছে? সাথে সাথে মেমোরাইজ করে ফেলো যে প্লিজ, সি, লেট, মেক, নো, ফিল, হিয়ার, ডিয়ার, নিড, বিহোল্ড, ওয়াচ এবং নোটিস। কয়টা? দ্য 13 ফক্স। আমি 13টা ওয়ার্ডের কথা বললাম। প্লিজ, সি, লেট, মেক, নো, ফিল, হিয়ার, ডিয়ার, নিড, বিহোল্ড, ওয়াচ, নোটিস। এখন অনেকে বলে ডেয়ার মানে কি? আরে বাবা, ডেয়ার মানে আছে না ওই যে তোমরা ফাপড়বাজি করো না, ঠিক আছে, যে হাউ ডেয়ার ইউ, মানে ইংরেজি, যেমন মেয়েরা যারা আছে তারা ইংরেজি না পারলেও একটা ইংরেজি কিন্তু পারে, ছেলেদেরকে এটা বলতে পারে যে হাউ ডেয়ার ইউ, তুমি জানো তুমি কার সাথে কথা বলছো। তো এই টাইপের কথাবার্তা কিন্তু অনেক সময় আসে। তো এই ডেয়ার মানে হচ্ছে ওই যে দুঃসাহস দেখানো, বোঝা গেছে? এই টাইপের বিষয় আর কি। তো এখানের মধ্যে কয়টা ওয়ার্ড হলো বলতো ভাইয়েরা? 13টা ওয়ার্ড হলো। এই 13টা ওয়ার্ডের পরে আমরা ইনফিনিটিভ ইউজ করব না। এখানে যে টুটা দেখতে পাচ্ছ, টু যুক্ত যে ইনফিনিটিভ ফর্মটা থাকবে সেটাকে আমরা ইউজ করব না। তার মানে প্লিজ, সি, লেট, মেক, নো, ফিল, এদের পরে যদি ইনফিনিটিভ থাকে তাহলে ওই প্রত্যেকটা বাক্যকেই আমরা ইনকারেক্ট বলেই কিন্তু আইডেন্টিফাই করব, কারণ এদের পরে ইনফিনিটিভটা উজ্জ থাকে। উজ্জ থাকে মানে বেয়ার ইনফিনিটিভ ইউজ করা হয়। তার মানে আমি ধরে নিব যে এদের পরে টু বসে না, মানে ইনফিনিটিভ থাকবে না। যেমন ধরো আমরা এর আগে যতগুলা বাক্য দেখতে পেয়েছি, এখানে দেখো প্রত্যেকটা পরে টু ছিল। এই যে হিয়ার দেখতে পাচ্ছ, এই যে টু ছিল। মেড দেখতে পাচ্ছ, এই যে টু ছিল। ফিল দেখতে পাচ্ছ, এই যে টু ছিল। ওয়াচ দেখতে পাচ্ছ, এই যে টু ছিল। বিহোল্ড দেখতে পাচ্ছ, এই যে দেখো টু ছিল। বোঝা গেছে বিষয়টা? তার মানে এদের ঠিক পরেই যে টু থাকতে হবে এমন কোনো কথা কিন্তু নাই। এদের সামনে কোথাও টু থাকলে সেটাকে উজ্জ্ব রাখতে হবে। মেইডের ঠিক পরে যে টু হতে হবে এমন কোনো কথা নাই। এটা সামনে কোনো টু থাকলে এটাকে অমিশন করতে হবে, উজ্জ্ব রাখতে হবে। তো আশা করি কনসেপ্টটা আমরা বুঝতে পেরেছি। আচ্ছা, এবার আমরা একটু খেয়াল করে দেখি। এখানের মধ্যে আমি তোমাদেরকে আরো 4টা সেন্টেন্স দিচ্ছি। এবার আমি আর কোনো রিস্ক নেব না, ঠিক আছে? এবার 4টা বাক্য আছে, দেখা যাক তোমাদের সিক্স সেন্স কেমন কাজ করে। 1, 2, 3, 4, 4টা সেন্টেন্স আছে যে I had better to go now, you had sooner to hide, you have nothing to do but to weep, he had everything except to kill me। আচ্ছা, তো আমাকে একটু বলবা যে এখানের মধ্যে কোন বাক্যটা, মানে কত নম্বর বাক্যটা হচ্ছে সঠিক নাকি ভুল? আচ্ছা, আমার এখানে প্রশ্নে দেওয়া ছিল কিন্তু আসলে which one is correct। দেখো which one is correct মানে নিচের কোন বাক্যটা হচ্ছে কারেক্ট, কে বলতে পারবা বলো? দেখছো, বলে কি সব ঠিক, মানে এত চালাক পোলাপাইন, বলে সব ঠিক। আচ্ছা, দেখছো, বর্ণা আক্তার বলতেছে সব ঠিক, মানে এরা কনফার্ম এরা সরকারের আমলা হবে, বুঝতে পারছো? মানে ওরা বুঝে ফেলে যে টিচার সাইকোলজি কিন্তু ধরে ফেলছে, যেহেতু এর আগে সবগুলা ভুল ছিল, তার মানে এটা নিশ্চিত, এটা 100% নিশ্চিত এখন যেগুলো আসবে সবগুলা ভুল হবে, তাই তো? আচ্ছা, ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, একটা কথা আছে, বুঝতে পারছো? ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। আচ্ছা, এখন আন্দাজে ঢিল ছিল তো মনে হবে না, বুঝতে পারছো? এখানে যতগুলা বাক্য তুমি দেখতে পাচ্ছ সবগুলা বাক্যই ভুল, যা যা দেখতে পাচ্ছ সবই ভুল। তার মানে এখানের মধ্যে যে দেখছো, অরলি আহমেদ লিখছে যে এমনি এমনি তো আর অটো পাস দেয় নাই। এই যে অটো পাস দেওয়ার পরে যে তোমরা অটো পাস খেয়ে গেলা এই স্লাইডটার মধ্যে এসে, এবার বুঝতে পারছো যে অটো পাসের মানে ফলাফলটা কি হতে পারে।
যে বেশি বুঝলে সমস্যা আছে আর কি, মানে একটু বুঝে শুনে আমাদেরকে অ্যান্সার করতে হবে। যে এখানে যতগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলাই ভুল। তার মানে আমার আগের প্রশ্নের মানে স্টাইলটা যেরকম ছিল, এখানে যে প্রশ্নটা দেখতে পাচ্ছ একই স্টাইলের প্রশ্ন, মানে ওখানে কোনোটার পরে ইনফিনিটিভ হবে না, তাই না? আর একইভাবে এখন আমি যে কয়েকটা দেখাবো, দেখো দেখো লেখা আছে, আমি 5টা টার্ম বলতেছি তোমাদেরকে, গ্রামাটিক্যাল টার্ম। আগের গুলো ছিল শুধু ভার্ব, তাই না, শুধু ওয়ার্ড ছিল। আর এখন যাদেরকে দেখতে পাচ্ছ এটা কিন্তু গ্রামাটিক্যাল টার্ম। যেমন হ্যাড বেটার, হ্যাড সুনার, এরা কিন্তু গ্রামাটিক্যাল টার্ম। দেন গ্রামাটিক্যাল টার্ম, বাট গ্রামাটিক্যাল টার্ম, এক্সেপ্ট এটাও গ্রামাটিক্যাল টার্ম। তার মানে এখানে যে টার্ম 5টা দেখতে পাচ্ছ, 5টা টার্ম আমার সাথে সাথে একটু মেমোরাইজ করে ফেলো, মুখস্থ করে ফেলো, যে হ্যাড বেটার, হ্যাড সুনার, দেন, বাট, এক্সেপ্ট। আবার বলবা, হ্যাড বেটার, হ্যাড সুনার, দেন, বাট, এক্সেপ্ট। আমার সাথে সাথে উচ্চারণ করো, ঠিক আছে? যদি মানে ক্লাসরুমে তোমরা এখন বসে থাকতা আর যদি উচ্চারণ না করতা তাহলে কিন্তু খবরই ছিল, একদম মেহেদি গাছের বেত দিয়ে কিন্তু মারতাম। তো এখানে একটু বলতে হবে যে হ্যাড বেটার, হ্যাড সুনার, দেন, বাট, এক্সেপ্ট। এখানে যে 5টা টার্ম দেখতে পাচ্ছ, যে এদের পরেও তুমি টু বলতে পারবে না, এদের পরে টুটা উজ্জ্ব থাকবে। তো একটু খেয়াল করে দেখো যে এখানের মধ্যে টার্মস গুলো একটু খেয়াল করো। এই যে দেখো যে আমরা এখানের মধ্যে ইউজ করেছি কি, এই যে হ্যাড বেটার, তাই না, হ্যাড বেটার। হ্যাড বেটার আছে, আবার এখানে দেখো হ্যাড সুনার, আবার এখানে কি আছে দেখো তো, এই যে বাট, আবার তারপরে কি আছে বলতো, এক্সেপ্ট। তার মানে এখানে যে টার্মগুলো দেখতে পাচ্ছ, এই কারণে এখানে টুটা হবে না, এই টুটা হবে না, এই টুটা হবে না, এই টুটা হবে না, মানে এখানে এই টু গুলা কি থাকবে, এখানে এই টু গুলা উজ্জ্ব অবস্থায় থাকবে। আচ্ছা, এখন একটা প্রশ্ন ভাইরা, টাইপস অফ ইনফিনিটিভে আমরা পরে যাব, ঠিক আছে? আমরা তো দেখলাম যে ইনফিনিটিভের প্রয়োগ বিধি দেখলাম, আমি সরাসরি প্র্যাকটিক্যাল ওয়েতে ক্লাসটা নিয়ে ট্রাই করছি, কারণ সাধারণত ইনফিনিটিভ থেকে শব্দ ভিত্তিক প্রশ্ন একটু বেশি হয়, গ্রামাটিক্যাল কন্টেন্টের প্রশ্নটা সীমিত আকারে আসে। যেমন ধরো টাইপস অফ ইনফিনিটিভ, এখান থেকে জিরান্ডিয়াল ইনফিনিটিভ এবং হচ্ছে তোমার নাউন ইনফিনিটিভ, এই দুটো টার্ম থেকে কিন্তু প্রশ্ন হয়, তবে খুবই কম। যে কারণে আমরা এই দুটো টার্মে আমরা একটু শেষের দিকে যাব, ঠিক আছে? আচ্ছা, যেই টার্মস গুলো থেকে প্রশ্ন একটু বেশি হয়, ঠিক আছে, সেই টার্মসে এখন আমি তোমাদেরকে একটু নিয়ে যাচ্ছি, তোমরা আমার সাথে সাথে একটু পার্টিসিপেট করবা। একটু খেয়াল করো স্ক্রিনটা, আশা করি আমরা সবাই দেখতে পাচ্ছি। স্ক্রিন কি দেখতে পাচ্ছ? একটু কমেন্ট করে আমাকে একটু জানাও দেখি স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এভরিবডি। আচ্ছা, সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিন দেখতে পাচ্ছ, আচ্ছা ফাইন, আচ্ছা ফাইন, স্ক্রিন দেখতে পাচ্ছ তাই না? আচ্ছা, আচ্ছা বলো দেখি, এখানের মধ্যে একটা কথা লেখা আছে যে হোয়াট ইজ আ জিরান্ড। জিরান্ড বলতে আসলে আমরা বুঝিটা কি? তো বলা হচ্ছে যে জিরান্ডস আর মেড বাই অ্যাডিং আইএনজি টু দ্য বেস ফর্ম অফ এ ভার্ব, মানে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি থাকলে সেটাকে জিরান্ড বলা হয়। যেমন ধরো এই যে ডু হচ্ছে একটা ভার্ব, আইএনজি দিয়ে ডুইং, সুইম ভার্ব, আইএনজি দিয়ে সুইমিং ইত্যাদি, এটা হচ্ছে জিরান্ড, তাই তো? জিরান্ড ভার্সেস নাউন, সামটাইম জিরান্ডস ওয়ার্ক লাইক নাউনস ইন আ সেন্টেন্স। যেমন ধরো এখানের মধ্যে লেখা আছে কি, স্মোকিং ইজ ডেঞ্জারাস, আবার দেখো সুইমিং ইজ হেলদি। তো আই লাইক শপিং, শি হেটস রানিং। তোমরা একটু খেয়াল করে দেখো 1 নাম্বার এবং 2 নাম্বার যে বাক্যটা আছে এরা কিন্তু সাবজেক্ট হিসেবে বসেছে। আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখো যে 1 নাম্বার এবং 2 নাম্বার যে বাক্য দেখতে পাচ্ছ, স্মোকিং এবং সুইমিং, এরা কিন্তু সাবজেক্ট হিসেবে বসেছে, তার মানে জেরান্ড বাক্যে সাবজেক্টের কাজ করেছে। আচ্ছা, আবার দেখো 3 এবং 4 নাম্বার সেন্টেন্সে জিরান্ড কিন্তু ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে। যেমন দেখো আই লাইক শপিং, লাইক ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে, শি হেটস রানিং, হেট ভার্বের অবজেক্ট হিসেবে বসেছে। ওকে ফাইন। জিরান্ডস আফটার প্রিপোজিশন, আমরা নরমালি জানি যে দ্য জিরান্ড ইজ দ্য অনলি ফর্ম ভার্বস টেক আফটার আ প্রিপোজিশন, মানে সহজ কথায় প্রিপোজিশন এগুলো যে দেখতে পাচ্ছ অন, ইন, বাই, উইথ, ছোটবেলা থেকেই পরে তোমরা অভ্যস্ত যে এদের পরে কি হয়, জিরান্ডিত হয়, তাই না? যেমন ধরো এই যে ফর দেখতে পাচ্ছ, এই যে ফর এর পরে কিন্তু তোমার গ্রোয়িং, জিরান্ডি কিন্তু হয়েছে। তার মানে আমরা এই ফর্মগুলোর সাথে পরিচিত। আমি খুব দ্রুত এটা বলবো বিকজ এখানে আসলে আমাদের দেখার কোনো কিছু নাই। এই যে দেখতে পাচ্ছ ফর, ফর হচ্ছে তোমার হচ্ছে জেরান্ড, সরি ফর হচ্ছে প্রিপোজিশন এবং তারপরে কিন্তু জেরান্ড বসেছে। আচ্ছা, আবার দেখো এই যে বাই, আইএনজি বসেছে, অফ, আইএনজি বসেছে, তার মানে প্রিপোজিশনের পরে আইএনজি বসে, মানে জেরান্ড বসে, ঠিক আছে? এটা আমরা মোটামুটি সবাই জানি। আচ্ছা, when do you use gerund after verb, ভার্বের পরে ওই যে প্রশ্নটা চলে আসছে, মানে যেখানে আমাদের প্রবলেমটা ছিল যে জেরান্ডটা আসলে কোন সিচুয়েশন আমরা বসাবো, যে ভার্বের পরে আমরা কখন জেরান্ড বসাবো আর ভার্বের পরে কখন আমরা ইনফিনিটিভ বসাবো, এই বিষয়টার উত্তরটা আমরা এখনই পেতে যাচ্ছি। দেখো এখানে লেখা আছে
There are no patterns for these rules. OMG, shit. খেয়াল করে দেখো যে এটার জন্য নাকি কোনো ধরা বাঁধা নিয়ম নাই। ঠিক আছে, তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না, যে আমরা ভার্বের পরে জেরান্ড ইউজ করব, কোনো নিয়মই নাই, তাহলে কিভাবে ইউজ করব? তো যাই হোক, দেখা যাক আমরা কোনো নিয়ম বের করতে পারি কিনা। লেখা আছে ইউ মাস্ট মেমোরাইজ হুইচ ভার্বস আর ফলোড বাই জেরান্ডস এন্ড হুইচ আর ফলোড বাই ইনফিনিটিভস। আচ্ছা, এখানে আরো একটা বিষয় আছে যে যেটা আমরা কিছুক্ষণ পরে জানতে যাচ্ছি, যে আমাদেরকে এটা জানতে হবে যে কোন কোন ভার্বের পরে তোমার জেরান্ড হয় আর কোন কোন ভার্বের পরে তোমার ইনফিনিটিভ হয়। এটা আমাদেরকে একটু মেমোরাইজ করতে হবে, একটু মুখস্থ করতে হবে। এই কথাটাই বলা হচ্ছে এখানে, verbs that are followed by gerund। আচ্ছা ভাই, সবাই একটা কাজ করো, এই যে এই মাত্র যে স্লাইডটা দেখতে পাচ্ছ, এখানে একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও। কারণ এই স্লাইডটা আমি তোমাদেরকে যেহেতু দিব না, মানে স্লাইড তো আমরা দেই না, আমরা মূলত নোটস গুলা দিই, তাই তো? সো এইটার তুমি একটা স্ক্রিনশট নাও। তুমি যে কোনো বইতে হয়তো এগুলাকে পেতে পারো, বাট স্ক্রিনশটটা নিলে তোমার সুবিধা কি জানো? এই কয়েকটার বাইরে থেকে আসার সম্ভাবনা খুব কম। কারণ এখানে যে কয়েকটা দেখতে পাচ্ছ, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে মূলত এই লিস্টিং থেকে কিন্তু প্রশ্নটা হয়। যেমন ধরো ঢাকা ভার্সিটি সি ইউনিটে 2 বার প্রশ্ন এসেছে, সেটা হচ্ছে কনসিডার থেকে। এই যে কনসিডার, দেখো আমি এখানের মধ্যে একটা টার্ম দেখাচ্ছি, আমি 100% তোমাকে গ্যারান্টি দিব যে তুমি এখান থেকে প্রশ্ন পাবাই ইনশাআল্লাহ। মানে 100% না, সরি, 99.99%, 0.1% হচ্ছে এটা আল্লাহ তাআলার ইচ্ছা। আমি একটু দেখাই দিই, এই যে দেখো কনসিডার, দেখতে পাচ্ছ? এই যে কনসিডার, এখান থেকে প্রশ্ন এসেছে। ডিসলাইক প্রশ্ন এসেছে। ফিনিশ, এখান থেকে প্রশ্ন এসেছে। তারপর হচ্ছে তোমার রিগ্রেট, এই যে রিগ্রেট থেকে প্রশ্ন এসেছে। মাইন্ড থেকে প্রশ্ন এসেছে। তারপর হচ্ছে তোমার এই যে সাজেস্ট, এখান থেকে প্রশ্ন এসেছে, তাই না? তারপর হচ্ছে ক্যান নট স্ট্যান্ড, এখান থেকে প্রশ্ন এসেছে। তো এই কারণে আমি তোমাদেরকে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে কিছু শব্দ তুমি এখানে দেখতে পাচ্ছ যে এদের পরে কিন্তু মূলত কে হয়? জেরান্ড হয়, তাই তো? আচ্ছা, এবং যেমন একটা প্রশ্ন ঢাকা ভার্সিটি সি ইউনিটের মধ্যে ছিল, দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং ড্যাশ। একটা প্রশ্ন ছিল ঢাকা ইউনিভার্সিটির মধ্যে, আমি তোমাদেরকে যদি একটু লিখে দেখাই, প্রশ্নটা ছিল অনেকটা এরকম, দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং ড্যাশ। ধরো অপশনের মধ্যে কি আছে জানো? অপশনের মধ্যে আছে ধরো অপশন এ তে আছে হচ্ছে তোমার বিল্ডিং, আর অপশন বি তে কি আছে? টু বিল্ড। আচ্ছা, তোমরা একদম অনেস্টলি স্পিকিং সত্যি করে বলো তো, যে আমাদের মনে হচ্ছে না যে এখানে অ্যান্সারটা বি হতে পারে? এরকম একটা বিষয় কিন্তু আমাদের মনে হচ্ছে। দেখো যে দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং টু বিল্ড আ নিউ হাউস, সরি এখানের মধ্যে আরেকটা বিষয় আছে, আ নিউ হসপিটাল। খেয়াল করে দেখো যে এখানে লেখা আছে দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং ড্যাশ আ নিউ হসপিটাল। আমি একদম 90% গ্যারান্টি দিয়ে বলবো, আমি যদি এখন আগে থেকেই না বলে দিতাম, তাহলে অনেকেই কিন্তু এখানে উত্তর করতো অপশন নাম্বার বি। অনেকেই উত্তর করতো, অনেকেই বলতো দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং টু বিল্ড আ নিউ হসপিটাল। বাট মজার বিষয় হচ্ছে এখানে উত্তরটা হবে বিল্ডিং। এটার কোনো নিয়ম নাই, এটার কোনো ধরা বাঁধার নিয়ম নাই, এটা একদম ফিক্সড। মানে এটা হচ্ছে তোমাকে মুখস্থ রাখতে হবে, মুখস্থ ছাড়া কোনো উপায় নেই, তোমাকে মুখস্থ করতেই হবে, তা না হলে স্বামী বিদেশ। বিষয়টা বুঝতে পারছো? তার মানে একটু খেয়াল করে দেখো, এই যে কনসিডারিং দেখতে পাচ্ছ, কনসিডারিং, আর তারপরে কিন্তু তোমাকে বলতে হবে বিল্ডিং। তার মানে এই সেন্টেন্সটা দেখে মনে হচ্ছে কি একটু বেখাপ্পা টাইপের। অর্থাৎ আমি যদি বাক্যটা এভাবে লিখি, বিওয়াই, এই যে দেখো সেন্টেন্সটা দেখো, সবাই একটু স্ক্রিনে খেয়াল করো, দেখো লেখা আছে দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং বিল্ডিং আ নিউ হসপিটাল। খেয়াল করছো? দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং বিল্ডিং আ নিউ হসপিটাল। মানে কেমন একটু বেখাপ্পা লাগতেছে না? যে কনসিডারিং আইএনজি, বিল্ডিং আইএনজি, কিন্তু কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ। অর্থাৎ সহজ কথায় কিছু ওয়ার্ড আছে যাদের পরে কিন্তু তোমাদেরকে আইএনজি ইউজ করতেই হবে, এটা বাধ্যতামূলক। বিষয়টা বুঝতে পেরেছো? আচ্ছা, এনিওয়ে, এবার আমরা একটু আমার স্লাইডের মধ্যে আমি আবার একটু ব্যাক করছি, সবাই একটু খেয়াল করো। আচ্ছা, ফাইন। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো, এখানে লেখা আছে ইনফিনিটিভস। খেয়াল করছো? ইনফিনিটিভস কখন হয়? আমরা দেয়ার আর টু ফর্মস অফ ইনফিনিটিভ। আচ্ছা, ইনফিনিটিভের যে টাইপটা আছে, সেই টাইপে কিন্তু আমরা কিছুক্ষণ পরে যাব। যেমন নাউন ইনফিনিটিভ, তারপর হচ্ছে তোমার সিম্পল ইনফিনিটিভ, ঠিক আছে, তারপর হচ্ছে জিরান্ডিয়াল ইনফিনিটিভ, এগুলো তো আমরা কিছুক্ষণ পরে যাব। টাইপটা আমরা এখান থেকে দেখবো না, আমরা এখান থেকে যেটা দেখবো সেটা হচ্ছে এই যে এই লিস্টটা।
আচ্ছা, তোমরা আরো একটা কাজ করো যে এখান থেকে আরেকটা স্ক্রিনশট নিয়ে রাখো। দেখো এখানের মধ্যে লেখা আছে এফোর্ট, চুজ, কনসেন্ট, ইন্টেন্ট, ইনভাইট, লার্ন, প্রিপেন্ড, পাইছো? এইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো, বিকজ এখান থেকেও কিন্তু তোমার অ্যাভেইলেবল প্রশ্ন হয়, বোঝা গেছে? এখান থেকেও কিন্তু অ্যাভেইলেবল প্রশ্ন হয়। সো এখান থেকে একটা স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো। আর যেমন ধরো এখান থেকে ইতিপূর্বে যে পরীক্ষার মধ্যে তোমার যেটা এসেছে, আমি তোমাদেরকে যদি একটু মার্ক করে দেখাই যে ফেল থেকে প্রশ্ন এসেছে। তারপর হচ্ছে তোমার এখান থেকে আমরা প্রশ্ন পেয়েছি হচ্ছে তোমার রিমাইন্ড থেকে আমরা প্রশ্ন পেয়েছি। ওয়ান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন ওয়ান থেকে পাওয়া গেছে। উইশ থেকে আমরা প্রশ্ন পেয়েছি। তারপর হচ্ছে তোমার কান্ট অ্যাফোর্ড থেকে প্রশ্ন এসেছে। ডিসাইড থেকে প্রশ্ন এসেছে। ইন্টেন্ট এখান থেকে প্রশ্ন এসেছে। লার্ন থেকে প্রশ্ন এসেছে। ম্যানেজ, তারপর হচ্ছে নিড। কেমন? এখান থেকে যে কয়েকটা আমি মার্ক করে দিয়েছি, এই কয়েকটা থেকে ব্যাপকভাবে অ্যাডমিশন টেস্টে প্রশ্ন হয়। ডিসাইডের পরে ইনফিনিটিভ, ওয়ান্টের পরে ইনফিনিটিভ, উইশের পরে ইনফিনিটিভ, ফেইলের পরে ইনফিনিটিভ, এখান থেকে প্রশ্ন হয়। সো এই মুহূর্তে যে স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, আমি মার্ক করে দিয়েছি। কোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি মার্ক করে দিয়েছি। ও আরো একটা আছে প্ল্যান, এই যে প্ল্যান, ঠিক আছে? এখান থেকেও প্রশ্ন হয়, ঠিক আছে? আর বাকিগুলো হচ্ছে সবগুলো তোমাকে দেখতে হবে, বাট যেগুলো আমি মার্ক করে দিলাম এগুলো একটু মেমোরাইজ করে ফেলবা, পারবে না? আজকের মধ্যে মেমোরাইজ করে ফেলবা সবাই। আচ্ছা, এনিওয়ে, এবার আমরা চলে যাচ্ছি আমাদের নেক্সট অংশে। ইনফিনিটিভ নুডলস এটা দরকার নাই। আচ্ছা, কিছু ভার্ব আছে যাদের পরে ইনফিনিটিভ এবং জেরান্ড দুইটাই হয়। কিছু ভার্ব আছে, যেমন আমরা কিছুক্ষণ আগে দেখলাম, আমরা দুটো লিস্ট দেখেছি। এর মধ্যে একটা লিস্ট ছিল হচ্ছে তোমার মানে কিছু ভার্ব আমরা দেখেছিলাম যাদের পরে আইএনজি হয়, মানে জেরান্ড হয়। আবার আরেকটা তালিকা দেখেছিলাম যাদের পরে ইনফিনিটিভ হয়। কিন্তু এখন তুমি একটা লিস্ট দেখতে পাচ্ছ, কিছু শব্দ দেখতে পাচ্ছ, কিছু ভার্ব দেখতে পাচ্ছ, এদের পরে আইএনজি এবং ইনফিনিটিভ দুটোই কিন্তু হয়। যেমন ধরো বিগিন, এখান থেকে একটাও বাদ দেওয়া যাবে না, মানে এখানে কোনো সাজেশন করা যাবে না, সবগুলাই দেখতে হবে। যেমন ধরো এই যে এখানের মধ্যে আমি একটু মার্ক করে দিচ্ছি, এই যে বিগিন, কন্টিনিউ, ট্রাই, তারপর হচ্ছে লাইক, লাভ, ঠিক আছে, প্রেফার, এই কয়েকটা কিন্তু খুব ঘন ঘন আসে, ঠিক আছে? বিষয়টা হচ্ছে কি, আমরা এখানে যে কয়েকটা দেখতে পাচ্ছি এখান থেকে একটাও আসলে বাদ দেওয়া যাবে না, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এই বিগিন, এটা পরে আইএনজিও হয়, ইনফিনিটিভও হয়। নিড, আইএনজিও হয়, ইনফিনিটিভও হয়। লাইক, লাভ, আইএনজি ইনফিনিটিভ দুটাই হয়। তো যেমন ধরো এই যে এক্সাম্পল, আই হেট এক্সারসাইজিং অথবা আই হেট টু এক্সারসাইজ, দুটার বাংলা মিনিং কিন্তু সেম, হুবহু সেম, মিনিং এ কোনো ডিফারেন্স হবে না, বাংলা মিনিং সেম। বিষয়টা বুঝতে পেরেছো? আচ্ছা ফাইন, আমি আরেকটা দেখাই, সব একটু একটু খেয়াল করবা। আই লাভ সুইমিং, আমি সুইমিং পছন্দ করি। আই লাভ সুইমিং, আই লাভ টু সুইম, দুটোই কিন্তু সেম। তাহলে আমরা এখানের মধ্যে যেটা বলছি, দেখো নিচে লেখাই আছে 1 নাম্বার এবং 2 নাম্বার মিনিং কিন্তু সেম, 3 নাম্বার এবং 4 নাম্বার মিনিং কিন্তু সেম। তার মানে এখানে প্রত্যেকটা সেন্টেন্সের মিনিং কিন্তু সেম। বোঝা গেছে? একটু আস্তে কথা বলি, হ্যাঁ আস্তে কথা বলি। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখি। আচ্ছা, এটা আমরা এখানের মধ্যে লিখে দিয়েছি, এখানের মধ্যে আমরা একটু লিখে দিয়েছি। একটু খেয়াল করে দেখেন আপনারা, এখান থেকে আমাদের ঝামেলাটা শুরু, এখান থেকে আমাদের ঝামেলাটা শুরু যে দিস ভার্বস আর ফলোড বাই জিরান্ডস এন্ড ইনফিনিটিভ। আমি তিনটা ভার্বের নাম বললাম, আল্লাহর ওয়াস্তে একটু মুখস্থ করে ফেলো দেখি। রিমেম্বার, স্টপ, ফরগেট। রিমেম্বার, স্টপ, ফরগেট। আমার দিকে তাকায় বলো দেখি, স্ক্রিনের দিকে না তাকায় কি হতে পারে? রিমেম্বার, আমি আবারও বলছি, আমি তিনটার কথা বলেছিলাম, বলো তো আমি তিনটা ভার্বের কথা বলেছি। ভার্বগুলো কি কি ছিল? আমি মুছে দিয়েছি, কি কি ছিল বলো তো? রিমেম্বার, স্টপ, ফরগেট। আমি আবারও বলছি, কি কি ছিল? রিমেম্বার, স্টপ, ফরগেট। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, তাহলে এখন তোমরা আবার একটু স্ক্রিনটার দিকে তাকাও, এখন সবাই আবার একটু স্ক্রিনটার দিকে তাকাও। আচ্ছা, এবার কি লেখা আছে একটু স্ক্রিনটা ভালো করে পড়ো, খুব ভালো করে পড়ো। দেখো এখানে লেখা আছে যে the meaning changes if the verb is followed by infinitive of a gerund। তার মানে সহজ কথায় মিনিং চেঞ্জ হয়ে যাবে। ভাইরা আমি কিন্তু স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, একটু বোঝার ট্রাই করো। কিছুক্ষণ আগে আমি কিছু ভার্ব দেখাইছিলাম যাদের পরে শুধু আইএনজি হয়, কিছু ভার্ব দেখাইছিলাম যাদের পরে শুধু ইনফিনিটিভ হয়। এরপরে আরো কিছু ভার্ব দেখাইলাম যাদের পরে ইনফিনিটিভ আইএনজি দুটাই হয়, মিনিং ঠিকই থাকে, মিনিং চেঞ্জ হয় না, তাই না? একটু আগে দেখছিলাম যে মিনিং কিন্তু চেঞ্জ হয় না, মানে মিনিং সেমই থাকবে। যেমন ধরো আই লাভ টু সুইম, আই লাভ সুইমিং, মিনিং কিন্তু সেম। কিন্তু এখানে যে তিনটা ভার্ব আমি দেখাচ্ছি এদের পরে কিন্তু ইনফিনিটিভ এবং আইএনজি বসাইলে মিনিং চেঞ্জ হয়ে যাবে। বিষয়টা বুঝতে পারছো? মিনিং চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখো আমি তোমাদেরকে এখন এটা একটু দেখাবো। আচ্ছা,
দেখো লেখা আছে ফ্র্যাঙ্ক রিমেম্বার্ড মেইলিং দ্য লেটার। আচ্ছা দেখো লেখা আছে ফ্র্যাঙ্ক রিমেম্বার্ড মেইলিং দ্য লেটার। আচ্ছা আরেকটা সেন্টেন্স একটু খেয়াল করে দেখো, ফ্র্যাঙ্ক রিমেম্বার্ড টু মেইল দ্য লেটার। তাহলে দেখো এখানের মধ্যে কিন্তু আমি দুটো সেন্টেন্স বলেছি, এর মধ্যে ঠান্ডা মাথায় একটু খেয়াল করবা, ঠান্ডা মাথায় একটু খেয়াল করো যে এখানে রিমেম্বার এটার পরে কিন্তু আমি আইএনজি বলেছি, আবার এখানে রিমেম্বার এটার পরে কিন্তু আমি ইনফিনিটিভ বলেছি। তাহলে এখন আমার প্রশ্ন যে এটার পরে আইএনজি হলো আর এটার পরে ইনফিনিটিভ হলো, অর্থ কি ঠিক? নো, অর্থ চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখো আমি এখানের মধ্যে যদি বলি যে ফ্র্যাঙ্ক রিমেম্বার্ড মেইলিং দ্য লেটার, তার মানে হচ্ছে ফ্র্যাঙ্ক হ্যাড এ মেমোরি দ্যাট হি মেইল দ্য লেটার, হি স ইট ইন হিজ মাইন্ড। তার মানে সহজ কথায় সে একটা স্মরণ করতেছে, আমি স্মরণ করতেছি যে আমি একটা চিঠি পাঠাইছিলাম, সেই ঘটনাটা আমি স্মরণ করতেছি। তার মানে যেমন ধরো ফর এক্সাম্পল আমি তোমাকে একটা চিঠি লিখেছিলাম, যেমন আই রিমেম্বার্ড রাইটিং আ লেটার টু ইউ। আই রিমেম্বার্ড আমি স্মরণ করেছিলাম রাইটিং আ লেটার টু ইউ, তার মানে বিষয়টা হচ্ছে আমি তোমাকে যে একটা চিঠি লিখে পাঠিয়ে দিয়েছিলাম সেই ঘটনাটা আমি মনে করতেছি। তার মানে ঘটনা কিন্তু এখানে ঘটে গেছে, খেয়াল করছো? ঘটনা কি করছে? ঘটনা ঘটে গেছে। আচ্ছা পরেরটা খেয়াল করো, ফ্র্যাঙ্ক রিমেম্বার্ড টু মেইল দ্য লেটার। এখানে বিষয়টা হচ্ছে এরকম যে ফার্স্ট হি রিমেম্বার্ড দ্যাট হি নিডেড টু মেইল দ্য লেটার। তার মানে এখানে যেটা বলা হচ্ছে যে সে মনে করেছিল, কি মনে করেছিল? যে তার একটা চিঠি পাঠানো উচিত ছিল বা চিঠি পাঠানোর কথা ছিল। দেন হি ডিড ইট, হি মেইল দ্য লেটার। এরপরে সে মেইলটা পাঠিয়েছিল। তার মানে হি ডিডন্ট ফরগেট টু মেইল দ্য লেটার, কিন্তু সে মেইল পাঠাতে কিন্তু সে ভুল করে নাই। মিনিংটা কিন্তু তোমার ঘুরে যাচ্ছে। আচ্ছা আমি আরো দুটা বাক্য একটু দেখাই, তাহলে হয়তো বুঝতে আর একটু সুবিধা হবে। আচ্ছা সোনিয়া স্টপড ইটিং আইসক্রিম। একটু খেয়াল করে দেখো যে আমি এখানের মধ্যে কিন্তু একটা ভার্ব ইউজ করেছি স্টপ, স্টপের পরে সরাসরি আইএনজি। আচ্ছা আমি আরো একটা ভার্ব ইউজ করব স্টপের পরে, সোনিয়া স্টপড টু ইট আইসক্রিম। আচ্ছা দুটো 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 সেন্টেন্স, একটার মধ্যে আমি বলেছি যে সোনিয়া স্টপড ইটিং, আরেকটাই বলেছি সোনিয়া স্টপড টু ইট। যখন তুমি বলবা যে সোনিয়া স্টপড ইটিং, এর মানেটা হচ্ছে শি ডাজন্ট ইট আইসক্রিম এনিমোর, তার মানে সে আইসক্রিম খাওয়াটা পুরোপুরি ছেড়ে দিছে। আচ্ছা আর তারপরেটা দেখো সোনিয়া স্টপড টু ইট আইসক্রিম, এর মানেটা হচ্ছে শি স্টপড অ্যানাদার অ্যাক্টিভিটি টু ইট আইসক্রিম। মানে ফর এক্সাম্পল তোমাদের থেকে যে কোনো একজনের নাম আমি এখান থেকে মেনশন করলাম, লাইক আমি দেখতে পাচ্ছি এখানে কি লেখা আছে, আসিফ, আসিফ মাহমুদ। ঠিক আছে, আসিফ কি করছে জানো? যে আসিফ স্টপড ইটিং আইসক্রিম, এর মানেটা হচ্ছে আসিফ আর কোনো আইসক্রিম খাবে না, সে আইসক্রিম খাওয়া কিন্তু ছেড়ে দিছে। কিন্তু আমি যদি বলি যে আসিফ স্টপড টু ইট আইসক্রিম, তার মানে আসিফ আমার ক্লাস করতেছিল, কিন্তু ক্লাস করার মাঝখানে সে একটা বিরতি দিল, বিরতিটা দিয়েছে যে সে আইসক্রিম খাবে। বিষয়টা খেয়াল করছো? তার মানে এখানে কিন্তু সে আইসক্রিম এখনো খাই নাই, সে খাবে, কাজটা সে করবে। আচ্ছা আরেকটা বিষয় একটু খেয়াল করে দেখো, আরেকটা এক্সাম্পল, জেন ফরগেট টু মিট জন। আচ্ছা এখানে বলা হচ্ছে যে জেন হ্যাড প্ল্যান্ড টু মিট জন বাট শি ডিডন্ট মিট হিম বিকজ শি ফরগট অ্যাবাউট দ্য প্ল্যান। তার মানে এখানে যেটা বলা হচ্ছে যে জেন ফরগট টু মিট জন, সে টোটালি ভুলে গেছিল ভাই, সে ভুলে গেছিল যে জেনের সাথে তার মিট করার কথা ছিল, ওই যে জনের সাথে মিট করার কথা ছিল, এটা সে ভুলে গেছিল। আচ্ছা কিন্তু আমি যদি এভাবে বলি জেন ফরগট মিটিং জন, জেন এই ক্ষেত্রে বিষয়টা হচ্ছে এরকম যে জেন সে কিন্তু জনের সাথে দেখা করেছিল, কিন্তু দেখা করার পরে এই দেখা করার ঘটনাটাই সে ভুলে গেছে। বিষয়টা বুঝতে পারছো? তার মানে মিনিংটা কিন্তু ঘুরে যাচ্ছে। তাহলে আমি এই 6টা সেন্টেন্স আমি যদি আবার একটু রিভিউ করি তাহলে একটু ভালো হয় না? একটু রিভিউ করে দেখো। প্রথমে বলা হচ্ছে অর্থাৎ সে যে একটা লেটার পাঠাই দিছিল এই ঘটনাটা সে স্মরণ করতেছে। আর আমি যদি বলি ফ্র্যাঙ্ক রিমেম্বার্ড টু মেইল দ্য লেটার, তার মানে সে ভুলে গেছিল যে তার একটা মেইল করার কথা ছিল, পরবর্তীতে তার মনে পড়ছিল, এরপর সে মেইলটা করছিল। সোনিয়া স্টপড ইটিং আইসক্রিম, সোনিয়া আইসক্রিম খাওয়াটা পুরোপুরি ছেড়ে দিছে। আর সোনিয়া স্টপড টু ইট আইসক্রিম, তার মানে সোনিয়া অন্য কোনো কাজ থামাই দিছে আইসক্রিম খাওয়ার জন্য। জেন ফরগট টু মিট জন, জেন মানে ভুলেই গেছিল যে জনের সাথে তার দেখা করার কথা ছিল, তার মানে সে জনের সাথে দেখা করে নাই। আর আমি যদি এটা বলি জেন ফরগট মিটিং জন, তার মানে সে জনের সাথে দেখা করেছে এবং দেখা করার পরে ওই পুরো ঘটনাটাই সে ভুলে গেছে। তার মানে এই যে 3টা ভার্ব, এই 3টা ভার্ব তোমাকে অনেক প্যারা দিবে, ব্যাপক প্যারা দিবে।
সো যেহেতু এই ক্লাসটা তুমি অবজার্ভ করেছো, তুমি শুনেছো, তো আমি এতটুকু চাইবো যে এইটা বারবার তুমি চর্চা করবে, এই 6টা বাক্য বারবার দেখবা এবং 6টা বাক্যের ভ্যারিয়েশনটা বোঝার ট্রাই করবা, বাংলাটা বোঝার ট্রাই করবা, যে মিনিংটা কিভাবে শিফট হয়ে যাচ্ছে এই শিফটিংটা বোঝার ট্রাই করবা। তাহলে ইনশাল্লাহ তুমি এখান থেকে ভালো একটা বেনিফিট পাবা। তো যাই হোক, এখন আমি তোমাদেরকে একটু প্র্যাকটিসে নেব। প্র্যাকটিস বলতে হচ্ছে তোমার প্র্যাকটিসটা কেমন টাইপের প্র্যাকটিস? ফাইন, একটু ডিফারেন্ট প্র্যাকটিস, ঠিক আছে, একটু ডিফারেন্ট প্র্যাকটিস। আমরা সবাই একটু স্ক্রিনটা দিকে খেয়াল করি। আচ্ছা, সবাই ডেফিনেটলি আমরা স্ক্রিনটা দেখতে পাচ্ছি, এভরিবডি। আমাকে একটু বলতে হবে যে আমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছি সবাই? একটু আমাকে কমেন্ট করে আমাকে একটু জানাও দেখি যে স্ক্রিনটা কি দেখতে পাচ্ছ কিনা। আচ্ছা, ওকে, ফাইন। আচ্ছা, এবার দেখা যাক যে আমরা একটু একটা অনলাইন টেস্টে অংশগ্রহণ করি, ঠিক আছে? মানে জাস্ট তোমার কমন সেন্স, একটু কমন সেন্স অ্যাপ্লাই করবা যে কোনটার অ্যান্সার কি হবে, ঠিক আছে? তোমরা বলবা আর হচ্ছে আমি এখান থেকে চেক করব যে উত্তরটা ঠিক আছে কিনা, ওকে? আচ্ছা, তো আমাকে একটু বলো দেখি যে আই ডোন্ট ফ্যান্সি ড্যাশ গো আউট। বলো দেখি প্রথমটা কি হতে পারে? সবাই রেসপন্স করবা, এটা হচ্ছে একটা অনলাইন, এটা হচ্ছে তোমার টেস্ট হচ্ছে কি জানো, এটা কমন সেন্সের বিষয়, কমন সেন্স থেকে এই অ্যান্সার গুলো তোমাকে করতে হবে। ফ্যান্সি, ফ্যান্সি। আচ্ছা, তো যাই হোক, আমি এখান থেকে দেখতে পাচ্ছি ওএনজি, ভেরি গুড। গোয়িং বলেছো, তো আমি গোয়িংটা লিখলাম, এই যে আমি গোয়িংটা লিখলাম। তো দেখা যাক, আমি উত্তরটা একটু চেক করি। এই যে আমি উত্তরটা এখন চেক করবো, যে চেক দ্য অ্যান্সার, চেক দ্য অ্যান্সার। ওয়াও, ইয়েস, অ্যান্সার ইজ কারেক্ট। আচ্ছা, ফাইন, নেক্সট। শি অ্যাভয়েডেড ড্যাশ হিম। পার্টিসিপেট করো দেখি, অ্যাভয়েডেড ড্যাশ হিম। আচ্ছা, নাফিসা টু টেল বলেছো, নুরুল আমিন টেলিং বলেছে, আয়েশা, আয়েশাটা চলে গেল উপরে। আচ্ছা, এত ফার্স্টার ওয়েতে কমেন্ট গুলো আসতেছে যে আসলে আমার, আচ্ছা, টেলিং টু টেল, টেলিং টু টেল, কি ব্যাপার, তোমরা কনফিউজড হয়ে গেছো কেন? কেন কনফিউজড হয়ে গেছো যে কেউ বলতেছো টেলিং, কেউ বলতেছো টু টেল? আচ্ছা, তো দেখা যাক অ্যাভয়েডেড, অ্যাভয়েডের পরে কি হতে পারে। ফার্স্টে আমরা এখানের মধ্যে একটু টু টেল দেই, টু টেল, যারা যারা টু টেল বলেছো। আচ্ছা, আমরা একটু চেক করি অ্যান্সারটা। ওএমজি, অ্যান্সার কিন্তু হয়নি, ঠিক আছে? আচ্ছা, তো এখানের মধ্যে দেখো অ্যান্সারটা শো করছে, উত্তরটা হচ্ছে টেলিং। তাহলে কি এটা কিন্তু তোমার কোথা থেকে আসলো? তোমার মুখস্থ বিদ্যা থেকে আসলো। যেমন ফর এক্সাম্পল, আমরা জানি যে কিছু ওয়ার্ড আছে যাদের পরে সবসময় আইএনজি হয়, তাই না? কিছু ওয়ার্ড আছে যাদের পরে সবসময় আইএনজি হয়। যেমন আমরা এই যে এখান থেকে তো সেটা দেখেছিলাম। এই যে আমরা যদি একটু একটু ব্যাকে যাই, যদি আমরা ব্যাকে যাই, ধরো আমরা একটু ব্যাকে গেলাম, এই যে, আচ্ছা, আমরা যদি একটু ব্যাকে যাই, তো আমাদের এই যে তালিকাটা একটু খেয়াল করে দেখো। আমি তোমাদেরকে এই যে একটা তালিকা দিয়েছিলাম না, ঠিক আছে? এই যে একটা তালিকা, যে কাদের পরে তোমার জেরান্ড হয়, একটা তালিকা আছে না? দেখো এই তালিকার মধ্যে এই যে দেখো অ্যাভয়েড কথাটা আছে, খেয়াল করছো? এই যে অ্যাভয়েড, তারপরে তুমি বুঝতেই পারতেছো অ্যাভয়েড এর পরে কি হচ্ছে, অ্যাভয়েড এর পরে আইএনজি হচ্ছে। বিষয়টা বুঝতে পেরেছো এবার? আচ্ছা, ওকে, ফাইন। আমরা আবারও আমাদের টেস্টে একটু ব্যাক করি। আচ্ছা, আই উড লাইক ড্যাশ, আই উড লাইক ড্যাশ, লাইক। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আপনি নেবেন কোনটা? অপশনে দুটোই আছে, অপশনে দুটোই আছে, ঠিক আছে? আমরা জানি যে শুধু লাইক যদি থাকে, লাইক, লাভ, এদের পরে কিন্তু আইএনজি ইনফিনিটিভ দুটোই কিন্তু হয়, তাই না? লাইক, লাভ, আইএনজি ইনফিনিটিভ দুটোই হয়। আচ্ছা, তো আচ্ছা, দেখা যাক তোমরা টু বলেছো, দেখা যাক এটা হয়েছে কিনা। আমি টু কামটা দিলাম। ও ইয়েস, অ্যান্সার ইজ কারেক্ট, অ্যান্সার ইজ কারেক্ট। আচ্ছা, এখানের মধ্যে কেউ কেউ কামিং বলেছো না, কামিং এখানে। আচ্ছা, দেখা যাক আমি কামিং দিয়ে টেস্ট করি। ধরো আমরা এখানের মধ্যে কামিং দিলাম, এই যে কামিং দিলাম, কিন্তু এখানে কামিংটা সে নিবে না, বোঝা গেছে? দেখো এই যে কামিংটা কিন্তু নিচ্ছে না, ক্রস দিয়েছে। তার কারণটা হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে শুধু লাইক কিন্তু নাই, এখানে মোডাল ভার্বের পরে লাইক কথাটা আছে। খেয়াল করে দেখো, এখানে একটা মোডাল আছে, কিন্তু সেটা হচ্ছে এই যে উড এবং তারপরে লাইক। এই উড লাইক হচ্ছে একটা এক্সপ্রেশন, যে এক্সপ্রেশনের পরে আমাকে ইনফিনিটিভ ইউজ করতে হয়। আই উড লাইক টু, আই উড লাইক টু মানে হচ্ছে কোনো একটা বিষয় ঘটার সম্ভাবনা, কোনো একটা বিষয় ঘটার সম্ভাবনা। বিষয়টা বুঝতে পেরেছো? আচ্ছা, ফাইন, নেক্সট। দেখা যাক 4 নাম্বার, হি এনজয়স ড্যাশ। একটু রেসপন্স করো দেখি, এনজয়, এটা তো খুবই সহজ, খুবই সহজ। আচ্ছা, তো আমরা একটু পার্টিসিপেট করি। আমি এখানের মধ্যে হ্যাভিং কথাটা লিখলাম, হ্যাভিং, হ্যাভিং লিখে আমরা একটু চেক করে দেখি অ্যান্সারটা হচ্ছে কিনা। ও ইয়েস, অ্যান্সার ইজ কারেক্ট, অ্যান্সার ইজ কারেক্ট। নেক্সট, শি কেপ্ট ড্যাশ ডিউরিং দ্য ফিল্ম। কেপ্ট, দেখো এখানের মধ্যে কোনটা আছে একটু ভালো করে খেয়াল করো, এই যে কেপ্ট, ঠিক আছে? এখন কেপের পরে তুমি এখানের মধ্যে কি বসাবা, কি বসাবা? পার্টিসিপেট করো, কেপ্ট ড্যাশ, অ্যান্সার কি হতে পারে? ওয়াও, ওয়াও, তোমাদের কমন সেন্স আউটস্ট্যান্ডিং, কমন সেন্স আউটস্ট্যান্ডিং।
কমন সেন্স না থাকলে ওয়ার্ড গুলা মুখস্থ করে ফেলতে হবে। যে ওয়ার্ড গুলো আমি একটু আগে দেখিয়েছিলাম যে কিপ, কিপ ভার্বের পরে কি হয়, আচ্ছা দেখা যাক, আমরা এখানের মধ্যে একটু বসাই। টেলিং, সরি এখানে টকিং, টকিং, টকিং বসানোর পরে চেক করলাম, ওয়াও দিস ইজ কারেক্ট। নেক্সট, আই এম লার্নিং ড্যাশ স্পিক ইংলিশ, আই এম লার্নিং ড্যাশ স্পিক ইংলিশ। আচ্ছা এখন কি হবে এখানে, টু স্পিক হবে নাকি স্পিকিং হবে? লার্নিং টু স্পিক নাকি লার্নিং স্পিকিং? লার্নিং টু স্পিক নাকি লার্নিং স্পিকিং, কোনটা হবে বলেন? এই তো এবার একটু কনফিউজড হয়ে গেছো, খেয়াল করছো? একদম চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছি যে কোনটার মধ্যে প্রবলেম, কোনটার মধ্যে কনফিউশন, আর কোনটা আমরা এমনিতেই পারি। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, এটাই তো চাই। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন, এখানের মধ্যে লেখা আছে যে আমরা স্পিকিং, তাই তো, লার্নিং স্পিকিং। আচ্ছা দেখা যাক আমরা একটু স্পিকিং দেই, এই যে স্পিকিং দিলাম, আমাদের উত্তর কি হবে? ও এম জি শিট, হয় নাই, উত্তরটা হয় নাই। লার্নিং স্পিকিং, লার্নিং স্পিকিং নাই নাই কিন্তু, ঠিক আছে, নাই নাই, উত্তর নাই নাই। তার মানে এখানের মধ্যে অ্যান্সারটা কি হবে, আমরা একটু অ্যান্সারটা দেখি। এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সারটা শো করতেছে টু স্পিক। কেন ভাই? তাহলে নিশ্চয়ই আমাদের ওই তালিকাটা আমরা ভুলে গেছি। আমরা আবার একটু চলে যাই, দেখো এখানের মধ্যে এই যে আমরা ইনফিনিটিভের তালিকাটা আমরা একটু খেয়াল করি। দেখো দেখি তালিকার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি। তালিকার মধ্যে আমরা টোটাল তালিকাটা যদি আমরা একটু খেয়াল করি, একটু উপরের দিকে এটা উঠাই দিতে হবে, আর দুই একজন জয়নিং লিস্টে আছে, দিয়ে দিলাম। আচ্ছা ফাইন, সবাই একটু খেয়াল করো তো এখানে লার্ন কথাটা আছে কিনা তালিকার মধ্যে। এই যে দেখো লার্ন কথাটা দেখা যাচ্ছে, লার্ন, খেয়াল করছো লার্ন, এবং এই কয়েকটার পরে কিন্তু ইনফিনিটিভ হয়। আমি কি বলেছিলাম যে এদের পরে ইনফিনিটিভ হবে, তার মানে এই যে লার্ন দেখতে পাচ্ছ, লার্নের পরে ইনফিনিটিভ হবে। তো যারা যারা ওখানের মধ্যে আইএনজি চিন্তা করছো, ভুলেও আইএনজি দাগাবা না। তার মানে কিছু ওয়ার্ড আছে যাদের পরে আইএনজি হয়, কিছু ওয়ার্ড আছে যাদের পরে ইনফিনিটিভ হয়, কিছু ওয়ার্ড আছে আইএনজি এবং ইনফিনিটিভ দুটাই হয়। তোমাকে এই তিনটা ক্যাটাগরির ওয়ার্ডে কিন্তু একসাথে দেখতে হচ্ছে, তাই না? আচ্ছা এবার চলে আসো, ডু ইউ মাইন্ড ড্যাশ মি আ হ্যান্ড, পার্টিসিপেট করো। ডু ইউ মাইন্ড ড্যাশ মি আ হ্যান্ড, মাইন্ডের পরে কি বলবা? গিভিং নাকি টু গিভ? গিভিং নাকি টু গিভ? ওয়াও ওয়াও ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা অবশ্যই হবে, কারণ মাইন্ডের পরে সরাসরি আইএনজি হয়। তো আমি এখানের মধ্যে দেখো এই যে অ্যান্সার দিলাম, অ্যান্সার ইজ কারেক্ট। নেক্সট, শি হেল্প মি ড্যাশ ক্যারি মাই সুটকেস। হেল্প, এই যে হেল্প, হেল্পের পরে কোনটা নিবা? ক্যারিং বলবা নাকি টু ক্যারি বলবা? অ্যান্সার কোনটা হবে বের করো। এইটা না পারলে খবর আছে কিন্তু, ঠিক আছে, এটা না পারলে খবর আছে। ভেরি গুড, ভেরি গুড। তার মানে আমরা এখানের মধ্যে টু ক্যারি দিলাম, টু ক্যারি দেওয়ার পরে আমি অ্যান্সারটা চেক করলাম, অ্যান্সার ইজ কারেক্ট। ইয়েস, অ্যান্সার ইজ কারেক্ট। কেন? কারণ আমরা জানি হেল্পের পরে হয় ইনফিনিটিভ হয় অথবা বেস ফর্ম হয়। হেল্প হচ্ছে একটা পজিটিভ ভার্ব, যেহেতু পজিটিভ ভার্বের ক্লাস তোমরা করেছো, অতএব তোমাদের এটা জানা উচিত যে হেল্প পজিটিভের পরে ইনফিনিটিভ অথবা বেস ফর্ম দুটার যে কোনো একটা হবে, এখানে আইএনজি হবে না। আচ্ছা নেক্সট, 9 নাম্বার, ফিনিশ। এইটা তো খুবই সহজ, খুবই সহজ। অ্যান্সার কোনটা একটু বের করে ফেলো। আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। ফিনিশ, এই ফিনিশ ভার্বের পরে আমরা সবসময় জানি যে আপনার ফিনিশ ভার্বের পরে কি হবে? ফিনিশ ভার্বের পরে আইএনজি হবে, তাই তো? তাহলে আমরা এখানের মধ্যে লিখবো কুকিং। কুকিং লেখার পর আমি অ্যান্সারটা চেক করলাম, ইয়েস অ্যান্সার ইজ কারেক্ট। এই যে অ্যান্সার ইজ কারেক্ট, ঠিক চিহ্ন দেখাচ্ছে। আচ্ছা, হি ডিসাইডেড ড্যাশ স্টাডি বায়োলজি। অ্যান্সার কোনটা হতে পারে? ডিসাইড, ডিসাইড। কমেন্ট বক্সের মধ্যে একটু কমেন্ট করেন এভরিবডি। আচ্ছা অনেকে এখানের মধ্যে বলছে যে ফেসবুকেরটা দেখা হচ্ছে না। আচ্ছা ফেসবুকেরটা দেখার প্রয়োজনও নাই, ঠিক আছে, কারণ আমি তো এখান থেকে দেখতেই পাচ্ছি তোমাদেরকে। আচ্ছা এই যে ফেসবুক থেকে সাদিয়া জাহান, সে বলেছে কুকিং, সেটা তো একটু আগে ছিল। আচ্ছা এখন অ্যান্সার কি হবে? যে হি ডিসাইডেড ড্যাশ স্টাডি। যারা জুমে ক্লাস করছে তারা একটু ফাস্টার ওয়েতে পারফর্ম করে। আচ্ছা এমবি সোহাগ, আচ্ছা সোহাগ সে বলেছে, মারুফ আহমেদ, ইমরান, মাহফুজুর রহমান, সবাই বলেছে টু স্টাডি। থ্যাংক ইউ ভেরি মাচ। ডিসাইডের পরে আমি এখানের মধ্যে তাহলে টু স্টাডি বসাই দিলাম, তোমাদের কথা অনুযায়ী আমি টু স্টাডি বসাই দিলাম। আমি অ্যান্সারটা চেক করব, ওয়াও অ্যান্সার ইজ কারেক্ট। তার মানে আমরা 10টা ট্রাই করলাম, বাকিগুলা তোমরা নিজেরাও ট্রাই করতে পারো, ঠিক আছে। এটার ওয়েবসাইট রেফারেন্স আমি আজকে যে পিডিএফ কপিটা দেব, সেই পিডিএফ কপিতে আমি ওয়েবসাইটের রেফারেন্সটা দিয়ে দিব। তোমরা রেফারেন্সের পেজে গেলেই এই যে এই প্র্যাকটিসটা দেখতে পারবা, এখানে যে প্র্যাকটিসটা দেখতে পাচ্ছ এটা দেখতে পারবা। এটা দয়া করে একটু চর্চা করো, মানে ভালোই লাগবে। এটা ওয়ান টাইপ অফ পাজল গেম। যত বেশি প্র্যাকটিস করবা দেখবা যে শব্দগুলো তোমার মাথায় ঢুকে যাচ্ছে, বোঝা গেছে? আচ্ছা বাকিগুলো আর বলার প্রয়োজন নাই, ঠিক আছে। তো তুমি বুঝতে পারতেছো, যদি আমি ওয়ার্ডগুলো আমাদের মুখস্থ থাকে তাহলে আমি দেখলেই বলতে পারবো যে কোনটা পরে ইনফিনিটিভ আর কোনটা পরে আইএনজি। আচ্ছা এখন আমি তোমাদেরকে একটু ডিফিকাল্ট প্রসেসে নিয়ে যাব, ঠিক আছে। অর্থাৎ এই জাতীয় প্রশ্নগুলো ছাড়াও আরেকটা প্যাটার্নের প্রশ্ন কিন্তু অ্যাডমিশন টেস্টে হয়, সেটা হচ্ছে গ্রামার বেসড কোয়েশ্চেন। ইনফিনিটিভের গ্রামার বেসড কোয়েশ্চেন, জিরান্ডের গ্রামার বেসড কোয়েশ্চেন,
পার্টিসিপালের গ্রামার বেসড কোয়েশ্চেন। তাহলে এখন এদের গ্রামাটিক্যাল যে কনসেপ্টগুলো আছে এই কনসেপ্টগুলো এখন আমাদের কিন্তু প্রয়োজন, কারণ এখান থেকে রিটেনেও কিন্তু তোমার প্রশ্ন থাকবে। তারপরে আমরা যখন এমসিকিউ প্রিপারেশন নেব, একই সাথে রিটেনের কোন পার্টটা আমাদের জন্য ইফেক্টিভ সেটাও কিন্তু একই সাথে আমাদেরকে দেখতে হচ্ছে, রাইট? আচ্ছা ফাইন, তো আমরা তাহলে একটু চলে যাই। কই চলে যাব? বাসায় তো আর চলে যাব না, আমরা আমাদের স্লাইডে চলে আসি, কেমন? আচ্ছা বাচ্চারা সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো যে এখানের মধ্যে লেখা আছে টাইপস অফ ইনফিনিটিভস। আমরা জানি যে ইনফিনিটিভ হচ্ছে দুই প্রকার। এর মধ্যে একটা হচ্ছে তোমার এই যে দেখতেই পাচ্ছ নাউন ইনফিনিটিভ, আরেকটা হচ্ছে কোয়ালিফাইং ইনফিনিটিভ। এখন তোমাদেরকে যদি বলা হয় যে নাউন ইনফিনিটিভের আরেকটা নাম কি, তুমি উত্তর দিবা সিম্পল ইনফিনিটিভ। কোয়ালিফাইং ইনফিনিটিভের আরেকটা নাম কি, উত্তর দিবা জিরান্ডিয়াল ইনফিনিটিভ। মনে রাখবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তারপর কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটি, মানে বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে যেগুলো ঢাকার বাইরে অবস্থিত, সরাসরি রিটেনে সংজ্ঞামূলক প্রশ্ন করে। অর্থাৎ হচ্ছে তোমার ইনফিনিটিভ কয় প্রকার, ইনফিনিটিভ কাকে বলে, উদাহরণ দাও, ঠিক আছে, এই টাইপের প্রশ্ন আসে। তো এই কারণে আমাদেরকে বেসিকটা জানতে হবে। আবার ঢাকা ইউনিভার্সিটিতে প্রশ্নটা হবে একটু ডিফারেন্ট ওয়েতে, মানে একটা ইনফিনিটিভ নিচে আন্ডারলাইন করে তোমাকে জানতে চাওয়া হবে এটা কি নাউন ইনফিনিটিভ, নাকি এটা জিরান্ডিয়াল ইনফিনিটিভ, নাকি কোয়ালিফাইং ইনফিনিটিভ। বুঝতে পারছো বিষয়টা? তার মানে আমাদের টাইপস অফ ইনফিনিটিভ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, এটা আমাদেরকে একটু বুঝতে হবে। আচ্ছা এইবার আমরা সবাই একটু চলে যাই। আচ্ছা রাইট ফর্ম অফ ভার্বের রুলের মধ্যে পড়ে। তুমি আজকে কি পড়তেছো? তুমি কি নাউন পড়তেছো আজকে? আচ্ছা এবার একটু আমরা একটু খেয়াল করে দেখি যে সিম্পল অর নাউন ইনফিনিটিভ, আমরা এই কনসেপ্টটা আজকে ক্লাসের মধ্যে আমরা একটু দেখব। মনে রাখবা ইনফিনিটিভ বাক্যে নাউনের কাজ করে। যেমন ধরো সাবজেক্টের জায়গায় বসে সাবজেক্টের কাজ করে, এই যে এটা একটা সাবজেক্টের কাজ করতেছে। অবজেক্টের জায়গায় বসে অবজেক্টের কাজ করে। প্রিপোজিশনের পরে দেখো যে এই যে এই জায়গাটার মধ্যে দেখতে পাচ্ছ যে প্রিপোজিশনের পরে বসেছে। সরি, আমি এই চ্যাট বক্সটা একটু উপরের দিকে উঠাই দিতে হবে, তাই না? আচ্ছা এই দেখো এখানের মধ্যে তোমার প্রিপোজিশনের পরে বসে অ্যাবাউট হচ্ছে প্রিপোজিশন, এটা পরে টু ডাই বসেছে। আচ্ছা আর এটা হচ্ছে তোমার বি ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে বসেছে, ঠিক আছে? তো একটা জিনিস একটু মনে রাখবা, যদি তুমি দেখো, তুমি চারটা পজিশনের কথা একটু মাথায় রাখবা। তোমাকে পরীক্ষার মধ্যে যে কাজটা করবে, আমি একটু লিখে লিখে দেখাই তোমাদেরকে, না লিখে লিখে না, আমি একটু ড্রয়িং করে দেখাই। এটা নিচে আন্ডারলাইন করা থাকবে। তোমাকে প্রশ্ন করা হলো যে এটা কি নাউন ইনফিনিটিভ নাকি এটা জিরান্ডিয়াল ইনফিনিটিভ, তখন তুমি উত্তর দিবা এটা নাউন ইনফিনিটিভ। তারপর ধরো এখানে আন্ডারলাইন করে দিছে, তুমি বলবা এটা নাউন ইনফিনিটিভ। আন্ডারলাইন করেছে, তুমি বলবা নাউন ইনফিনিটিভ। কেন? কারণ এটা সাবজেক্টের কাজ করতেছে, এটা অবজেক্টের কাজ করতেছে, আর এটা প্রিপোজিশনের পরে বসে প্রিপোজিশনের অবজেক্টের কাজ করতেছে। আমরা জানি প্রিপোজিশনের পরে কিন্তু মূলত নাউন বসে। নাউনের কাজ যেই ব্যাটায় করবে সেই তো নাউন ইনফিনিটিভ হবে, অর্থাৎ যেই ইনফিনিটিভ নাউনের কাজ করবে সেই তো নাউন ইনফিনিটিভ হবে। তার মানে নাউনের পজিশনে যদি কোনো ইনফিনিটিভ থাকে তাহলে আমরা বলবো সেটা নাউন ইনফিনিটিভ। একদম সিম্পল বিষয়, এখানে পেঁচানোর কোনো সুযোগ নাই, এত বেশি জটিল করার কোনো সুযোগ নাই, খুবই সিম্পল বিষয়। নাউনের পজিশনে যে থাকবে সেই হচ্ছে নাউন ইনফিনিটিভ, কাহিনী শেষ। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি জিরান্ডিয়াল ইনফিনিটিভে। জিরান্ডিয়াল ইনফিনিটিভ তোমাকে একটু বুঝতে হবে, ঠিক আছে? দেখো এই যে সেন্টেন্সটা তুমি দেখতে পাচ্ছ যে উই ইট টু লিভ। আচ্ছা এক মিনিট, ধরো আমি এখানের মধ্যে লিখলাম যে উই ওয়ান্ট টু গো, আবার আমি লিখলাম উই ইট টু লিভ। আমি এখানে এটা নিচে আন্ডারলাইন করলাম, এই যে এটা নিচে আন্ডারলাইন করলাম, আবার ধরো আমি এখানে এটা নিচে আন্ডারলাইন করলাম। আচ্ছা মজার বিষয় হচ্ছে এই দুটোই কিন্তু অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন, ঠিক আছে? দুটো অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন। অর্থাৎ ওয়ান্ট এর নিচে এই যে টু গো আন্ডারলাইন করা, জানতে চাওয়া হচ্ছে যে এটা কি অ্যাডজেক্টিভ নাকি এটা ইনফিনিটিভ নাকি এটা জিরান্ড নাকি এটা ভার্বাল নাউন, এরকম প্রশ্ন ছিল। আবার আরেকটা টেস্টে এটা প্রশ্ন ছিল এরকম যে এটা কি নাউন ইনফিনিটিভ, কোয়ালিফাইং ইনফিনিটিভ, প্যাসিভ ইনফিনিটিভ নাকি এটা পারফেক্ট ইনফিনিটিভ, ঠিক আছে? এরকম একটা প্রশ্ন ছিল। আচ্ছা এনিওয়ে মনে রাখবা তোমরা এই যে এক নাম্বার যে বাক্যটা দেখতে পাচ্ছ আই ওয়ান্ট, ঠিক আছে? আই ওয়ান্ট টু লিভ। আচ্ছা এখানে তুমি যদি ওয়ান্ট কে প্রশ্ন করো কি বা কাকে দ্বারা, তুমি একটু প্রশ্ন করো তো যে উই ওয়ান্ট আমি চাই, বা আমরা চাই, আমরা কি চাই, একটু প্রশ্ন করো। ধরো এই যে ওয়ান্ট,
ওয়ান্টকে তুমি প্রশ্ন করলা কি দ্বারা, ঠিক আছে, আমি কি দ্বারা প্রশ্ন করলাম যে উই ওয়ান্ট, আমি চাই বা আমরা চাই, আমরা কি চাই, আমরা কি চাই, আমরা বাড়ি যেতে চাই। তার মানে যদি আমরা ওয়ান্টকে কি দ্বারা প্রশ্ন করি, অ্যান্সার কিন্তু আমরা এটা পেয়ে গিয়েছি, রাইট? আমরা জানি যে কি দ্বারা প্রশ্ন করলে কিন্তু নাউনকে পাওয়া যায়। একইভাবে কি দ্বারা প্রশ্ন করলে তুমি ইনফিনিটিভ পেলে ওটাকে নাউন ইনফিনিটিভ বলবা। বিষয়টা বুঝতে পেরেছো? আচ্ছা, এখন তুমি এখানে ইটকে প্রশ্ন করো তো, এই যে ইট, এই ইটকে তুমি প্রশ্ন করো কি দ্বারা, এটাকে তুমি কি দ্বারা প্রশ্ন করো যে উই ইট, আমরা খাই, আমরা কি খাই, আমরা কি খাই, উত্তরে কি তুমি এটা পাচ্ছ? খেয়াল করে দেখো তো, যে আমরা যদি বলি যে আমরা আমরা খাই, একটু খেয়াল করে দেখো যে আমরা যদি বলি যে আমরা খাই, এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি খাই, উত্তরে কি তোমার এটা আসে? আসে না, বুঝতে পারছো? কিন্তু আমরা যদি বলি যে আমরা কি খাই, আমরা আমরা কি চাই, উত্তরে কিন্তু এটা চলে আসে। কি দ্বারা প্রশ্ন করলে তুমি পাচ্ছ নাউন ইনফিনিটিভ। কিন্তু তুমি যদি কেন দ্বারা প্রশ্ন করো, কেন, তুমি কেন দ্বারা প্রশ্ন করো যে উই ইট টু লিভ, আমরা খাই, আমরা কেন খাই, আমরা কেন খাই, আমরা বাঁচার জন্য খাই। তার মানে কেন দ্বারা প্রশ্ন করলে তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে তোমার কোয়ালিফাইং বা জিরান্ডিয়াল ইনফিনিটিভ। বিষয়টা বুঝতে পেরেছো? তাহলে আমরা কিন্তু ডিফারেন্সটা বুঝে গেলাম যে কি দ্বারা প্রশ্ন করলে আমরা পাচ্ছি নাউন ইনফিনিটিভ, আর কেন দ্বারা প্রশ্ন করলে আমরা পাচ্ছি কোয়ালিফাইং বা জিরান্ডিয়াল ইনফিনিটিভ। আশা করি কনসেপ্ট আমরা বুঝতে পেরেছি। তাহলে ইনফিনিটিভের প্রধান দুটো টাইপ আমরা কিন্তু এখন জেনে গিয়েছি। আমার সাথে সাথে একটু রেসপন্স করো দেখি, ইনফিনিটিভ কয় প্রকার। আচ্ছা, এনিওয়ে, যে কোনো একজন কে বলতে পারবা, মানে আমি মাইক্রোফোন অন করব, যে কোনো একজনকে একটু আমি চাইবো পার্টিসিপেট করো যে ইনফিনিটিভ কত প্রকার এবং তারা কি কি, সেটা কে বলতে চাও, একটু হাত তোলো দেখি। ওয়াও ওয়াও, যাই হোক, এখানের মধ্যে আমি দেখতে পাচ্ছি অনেকে হাত তুলেছে। গ্যালাক্সি J7, ওয়াও, মাইন্সের নাম গ্যালাক্সি হয়, এই ফার্স্ট টাইম আমি শুনতে পারলাম যে গ্যালাক্সি। ওরে ভাই রে ভাই, চিন্তা করছো। আচ্ছা, তারপর হচ্ছে এখানে অনেকে হাত তুলেছো, কিন্তু গ্যালাক্সিকে আমি সুযোগ দিচ্ছি। গ্যালাক্সি, তুমি কি শুনতে পাচ্ছ? গ্যালাক্সি J7, আচ্ছা, ও শুনতে পাচ্ছে না। আচ্ছা, আমি তারপর দেখতে পাচ্ছি কি আবু আব্দুল্লাহ, আবু আব্দুল্লাহ, তোমাকে আনমিউট দেওয়া হয়েছে, শুনতে পাচ্ছ? স্যার আমাকে শোনা যাচ্ছে কি? হ্যাঁ, 100% আমি শুনতে পাচ্ছি। স্যার বলো। ইনফিনিটিভ দুই প্রকার, হুম নাউন ইনফিনিটিভ আর কোয়ালিফাইং ইনফিনিটিভ। হুম, আচ্ছা, ভেরি গুড। এখন নাউন ইনফিনিটিভ কিভাবে বের করতে হয়? নাউন ইনফিনিটিভ তুমি কিভাবে বের করবা? ও সরি, তোমাকে তো আবার আনমিউট দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, এনিওয়ে, আমরা তাহলে একটু আমাদের পড়ার মধ্যে একটু ব্যাক করি। তাহলে দেখো, ও কিন্তু খুব চমৎকার ভাবে বলেছে যে ইনফিনিটিভ দুই প্রকার। আচ্ছা, এখানে আরো একজন হাত তুলেছে, প্রমি সাহা, তোমাকে আনমিউট দেওয়া হয়েছে, তুমি শুনতে পাচ্ছ প্রমি? আচ্ছা, শুনতে পাচ্ছ না। তারপর আমি দেখতে পাচ্ছি এখানের মধ্যে হাত তুলেছে বর্ষা, শাম্মী, আয়শা তোফায়েল, তারপর V20207, হাবিজাবি ইত্যাদি। তো যাই হোক, এনিওয়ে, আসলে সবার সাথে তো পার্টিসিপেট করাটা এই মুহূর্তে সম্ভব না, যেহেতু আমি ধরে নিচ্ছি যে তোমরা আশা করি কনসেপ্টটা বুঝতে পেরেছো, ঠিক আছে? তো যাই হোক, আমরা তাহলে এতটুকু বুঝতে পারলাম যে ইনফিনিটিভ হচ্ছে মূলত দুই প্রকার। আচ্ছা, এখানে একটু প্রবলেম হচ্ছে, তো আমি একটু 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 আচ্ছা, একটু খেয়াল করি আমরা। আচ্ছা আচ্ছা, ফাইন। আচ্ছা, তো যাই হোক, আমরা এখানের মধ্যে দেখতে পাচ্ছি যে আমাদের অনেক পার্টিসিপেন্ট তোমরা হাত তুলেছো, সেই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমি কিছুক্ষণ পরে আমি আবারও সুযোগ দিব সবাইকে, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ কোনো কিছু না। আশা করি তোমরা বলতে পারতেছো যে ইনফিনিটিভ দুই প্রকার, একটা হচ্ছে নাউন ইনফিনিটিভ আর একটা হচ্ছে কোয়ালিফাইং ইনফিনিটিভ। নাউন ইনফিনিটিভ নাউনের কাজ করবে এবং এটা কি দ্বারা প্রশ্ন করলে পাওয়া যাবে। আর কোয়ালিফাইং ইনফিনিটিভ এটা নাউনের কাজ করবে না, এটা মূলত মানে মডিফায়ারের কাজ করে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কাজ করে। মূলত কেন দ্বারা প্রশ্ন করলে কোয়ালিফাইং ইনফিনিটিভ পাওয়া যায়, বুঝা গেছে? আচ্ছা, এখন আরো এক প্রকার ইনফিনিটিভ আছে, ঠিক আছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটাকে আমরা বলবো হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ। এই যে আমি নামটা লিখে দিচ্ছি, পারফেক্ট ইনফিনিটিভ। এবং এই ইনফিনিটিভ থেকে আমি ট্রিপল স্টার দিচ্ছি, এটা ট্রিপল স্টার, ঠিক আছে? তুমি কনফার্ম থাকো যে এখান থেকে মোটামুটি ভাবে ইনশাআল্লাহ তুমি প্রশ্ন পেতে পারো, ঠিক আছে? কোয়ালিফাইং ইনফিনিটিভ, ধরো এই যে সরি, পারফেক্ট ইনফিনিটিভ। এই পারফেক্ট ইনফিনিটিভে আমি স্ট্রাকচারটা তোমাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছ কিনা, দেখো স্ট্রাকচারটা আমি এখান থেকে দেখাচ্ছি। বেয়ার ইনফিনিটিভ মানে হচ্ছে সহজ কথায় যাদের পরে ইনফিনিটিভ টুটা উচ্চ থাকে তারা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ। যেমন মোডাল ভার্বের পরে ইনফিনিটিভ উচ্চ থাকে, এই কারণে ওটাকে বেয়ার ইনফিনিটিভ বলা হয়। আচ্ছা,
তো দেখো এখানের মধ্যে লেখা আছে এই যে পারফেক্ট ইনফিনিটিভ। এই পারফেক্ট ইনফিনিটিভ জিনিসটা কি, এখান থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসে। আমি এখানের মধ্যে তোমাদের দেখো এই যে দুটো প্রশ্ন এখানের মধ্যে শো করতেছে, একটা হচ্ছে এটা বিসিএস এর কোয়েশ্চেন, আর এটা হচ্ছে তোমার একটা গভর্নমেন্ট জবের কোয়েশ্চেন, ঠিক আছে। বাট আমরা জানি যে বিসিএস বা গভর্নমেন্ট জবের যে প্রশ্নগুলো থাকে ওখান থেকে সরাসরি প্রশ্নের প্যাটার্ন অ্যাডমিশন টেস্টে কপি পেস্ট করা হয়, তাই তো। তার মানে ওখান থেকে প্যাটার্ন গুলো কিন্তু অ্যাডমিশন টেস্টের মধ্যে কপি পেস্ট করা হচ্ছে। তো যে কারণে আমাদের ওই প্যাটার্নের প্রশ্নগুলোর সাথেও পরিচিত হতে হবে, তাই না। তো দেখো এখানে লেখা আছে দ্য পার্থেনন ইজ সেই ড্যাশ ইরেক্টেড ইন দ্য এজ অফ প্যারিকলস। আবার ধরো এখানে লেখা আছে দ্য তাজমহল ইজ সেই ড্যাশ বিল্ট বাই শাহজাহান। বুঝতে পারছো বিষয়টা। তো এখন প্রশ্ন হচ্ছে আমি কখন মানে এই পারফেক্ট ইনফিনিটিভের কনসেপ্টটা কি সেটা তো আমাদেরকে আগে একটু বুঝতে হবে, তাই না। আচ্ছা ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম, আচ্ছা পারফেক্ট ইনফিনিটিভ, সবাই একটু খাতা কলম নিয়ে বসো, ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট পারফেক্ট ইনফিনিটিভ। আচ্ছা ধরো আমি একটা সেন্টেন্স লিখলাম পারফেক্ট ইনফিনিটিভ। আচ্ছা একটা সেন্টেন্স লিখলাম যে আই এম সরি। আরেকটা সেন্টেন্স আমি এখানের মধ্যে লিখলাম যে আই হ্যাভ ডিস্টার্বড ইউ। আচ্ছা আচ্ছা এখন তোমরা আমাকে একটু বলতে হবে এই পর্যায়ে আমি যে কোনো একজনকে আমি চাবো যে আমার সাথে একটু পার্টিসিপেট করতে হবে। আমি চাই যে এটা একটু ইন্টারেক্টিভ ওয়েতে আমি এটা একটু বোঝাতে যাচ্ছিলাম আর কি। কেউ কি একটু পার্টিসিপেট করবা কিনা, কে পার্টিসিপেট করতে চাও একটু হাত তুলো দেখি। আচ্ছা তানজিলা নোভা হাত তুলেছো, তোমাকে আমি আনমিউট দিয়েছি, তুমি কি শুনতে পাচ্ছো? হ্যাঁ নোভা, নোভা তুমি শুনতে পাচ্ছো? আচ্ছা শুনতে পাচ্ছো, ফাইন। তাহলে তুমি আমাকে একটু বলো যে এখানে বাক্য কটা দেখতে পাচ্ছো, কয়টা সেন্টেন্স এখানে? স্যার দুইটা। আচ্ছা দুইটা সেন্টেন্স। আচ্ছা বলো তো যে আমি সরি কেন, ওয়াই? আমি বললাম আই এম সরি, আমি কেন সরি? স্যার হয়তো কোনো মানে মানে কোনো দোষ করেছে এজন্য আই এম সরি। না দোষটা তো লেখা আছে এখানে, দোষটা পড়ে পড়ে বলো আমাকে। আই হ্যাভ ডিস্টার্ব ইউ। জি জি স্যার, আমি মানে তোমাকে আমি বিরক্ত করেছি। আচ্ছা তার মানে তোমাকে বিরক্ত করার কাজটা কি হবে নাকি হয়ে গেছে? আমি তোমাকে মানে বিরক্তি করে ফেলেছি। হ্যাঁ বিরক্ত তুমি কি করবা, ভবিষ্যতে করবা না করে ফেলছো অলরেডি? না না করে ফেলছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে ঘটনা কি ভবিষ্যতে ঘটবে নাকি ঘটে গেছে? ঘটে গেছে। ঘটে গেছে। ঘটনা যদি ঘটে যায় তাহলে আমাদেরকে ইউজ করতে হবে এই যে পারফেক্ট ইনফিনিটিভ। এই যে পারফেক্ট ইনফিনিটিভ, বুঝতে পারছো? তার মানে এই ক্ষেত্রে স্ট্রাকচারটা হচ্ছে টু হ্যাভ প্লাস V3। আমরা ফার্স্টের বাক্যটা আমরা এইভাবে লিখবো যে আই এম সরি, আর তারপরে আমরা বলবো টু হ্যাভ প্লাস V3। V3 মানে হচ্ছে এই যে ডিস্টার্ব, এটা হচ্ছে V3। ডিস্টার্বটা আমি এখানের মধ্যে বসাই দিলাম, এই যে ডিস্টার্ব, এরপর বাকি অংশ দেখো যে আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ। আই এম সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ। তার মানে যখনই একটা সেন্টেন্সের মধ্যে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করা হয় তার মানে তুমি কি বুঝলা যে ঘটনা কি ঘটবে না ঘটে গেছে? ঘটে গেছে। আচ্ছা এখন ধরো আমি এভাবে যদি বলি যে আই এম সরি টু ডিস্টার্ব ইউ, টু ডিস্টার্ব ইউ, এই বাক্যটা কি সঠিক নাকি ভুল? I'm sorry to disturb you. I'm sorry. স্যার ভুল। ভুল না? তো বিষ খাই মরে যেতে হবে এখন আমাকে, বলে বাক্যটা ভুল। আমরা উঠতে বসতে সবসময় তো আমরা এই কথাটা বলি যে ভাই আই এম সরি টু ডিস্টার্ব ইউ, সরি টু ডিস্টার্ব ইউ। আচ্ছা মনে রাখবা যে এখানে যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ এটা 100% কারেক্ট, 100% কারেক্ট। আবার এখানে যে বাক্যটা দেখতে পাচ্ছ এটাও 100% কারেক্ট। তাহলে দুটো বাক্যই যদি কারেক্ট হয় তাহলে সমস্যাটা কোথায় বলো দেখি, পার্থক্যটা কোথায়? স্যার একটা সিম্পল ইনফিনিটিভ আর একটা পারফেক্ট ইনফিনিটিভ। আরে না রে ভাই, মানে পার্থক্যটা কোথায়, মানে গ্রামারের বিষয় না। এখানে গ্রামার তো দুটোই কারেক্ট, এই গ্রামারটাও কারেক্ট, এই গ্রামারটাও কারেক্ট, মানে দুটো সেন্টেন্সই কারেক্ট। তাহলে পার্থক্যটা কোথায় হতে পারে? অর্থে, ঠিক কিনা, মিনিং এ? মানে স্যার প্রথমটা হলো আমি অলরেডি পারফেক্ট, মানে আমি তাকে ডিস্টার্ব করে ফেলেছি, কিন্তু দ্বিতীয় বাক্যে দ্বিতীয়টা হলো আমি তোমাকে ডিস্টার্ব মানে করছি, করব। তার মানে সহজ কথা, রাইট। তার মানে তুমি তোমার ফ্রেন্ডের বাসায় গেছো, বাসায় গিয়ে তুমি যদি বলো ধরো ফার্স্টে তোমার ফ্রেন্ড তোমাকে একেবারেই পছন্দ করে না, তো তখন তুমি তাকে বলবা যে আই এম সরি টু ডিস্টার্ব ইউ। আই এম সরি টু ডিস্টার্ব ইউ মানে তুমি তাকে বিরক্ত করতে আসছো, মানে এখনো করো নাই, বিরক্ত করবা। আর যখন তুমি তোমার ওর বাসায় তুমি যখন থাকবা 2 ঘন্টা স্টে করবা, তার বাসায় যত বই টই আছে সব চুরি করে তুমি যখন চলে যাবা, তখন যাওয়ার সময় তুমি তাকে বলবা যে দোস্ত আই এম সরি টু হ্যাভ ডিস্টার্বড ইউ। তার মানে আমি দুঃখিত যে তোমাকে এতক্ষণ বিরক্ত করেছি।
তাহলে বিষয়টা জি। বুঝতে পেরেছো? তার মানে জি, দুটো স্যার। বাক্যই কারেক্ট, বাট এখানে মিনিং এর ডিফারেন্স আছে। যখন আমরা জি। টু হ্যাভ ডিস্টার্ব বলবো এর মানে কিন্তু ঘটনা ঘটে গেছে, আর যখন জি। আমরা টু ডিস্টার্ব বলবো এর মানে ঘটনা আমি এখনো ঘটেই ঘটবে। নাই, এক্স্যাক্টলি, ঘটবে। তখন ঘটনাটা ভবিষ্যতে ঘটবে। তো ঘটবে। থ্যাংক ইউ ভেরি মাচ, জি, স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। ওর নাম হচ্ছে নোভা, খুব চমৎকার ভাবে পার্টিসিপেট করেছে, সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমরা আবারও আমাদের 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 কন্টেন্টে আমরা চলে যাচ্ছি। দেখো, এখন তোমরা দেখো, একটা প্রশ্ন ছিল, তোমরা যদি এটা না বুঝতা তাহলে কিন্তু এই প্রশ্নটা পেঁচায় ফেলতা। যেমন এখানে লেখা আছে দ্য তাজমহল, আমি 2 নাম্বার সহজটা আগে দেখাবো, এরপর প্রথমটা পরে দেখাচ্ছি। দেখো লেখা আছে এই যে এই কোশ্চেনটা, দ্য তাজমহল ইজ সেইড ড্যাশ বিল্ড বাই শাহজাহান। দ্য তাজমহল ইজ সেইড ড্যাশ বিল্ড বাই শাহজাহান। এনিবডি? এই ভাই, শাহজাহানের নাম শুনছো? ঠিক আছে, মানে তোমাদের মধ্যে যারা আছে না, মানে কলেজে ফার্স্ট ইয়ারে কলেজে উঠলে তোমার পাংখা মংখা গজায়, ঠিক আছে, অনেকে তো আছে। দেখা গেছে তোমার হচ্ছে সে তার হচ্ছে কপত কপতি যারা আছে একে অপরের জন্য তোমার হচ্ছে তাজমহল করে দিচ্ছে, তারপর চাঁদ এনে দিচ্ছে, অনেক কিছু করে দিচ্ছে। এটা তো তোমরা মুখে বলো, কিন্তু আসল শাহজাহান সে কিন্তু সত্যি সত্যি তোমার তাজমহল করে দেখাই দিচ্ছে। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করে দেখো যে এই সেন্টেন্সে তাজমহল তৈরি করার কাজটা কি হবে, আমার সাথে রেসপন্স করতে হবে, হবে নাকি হয়ে গেছে। তাজমহল তৈরি করার ঘটনাটা ঘটবে নাকি ঘটে গেছে, কে বলতে পারবা? থ্যাংক ইউ উরবানা, সে কমেন্ট করেছে হয়ে গেছে। নুরুল আমিন কমেন্ট করেছে হয়ে গেছে। আচ্ছা, আরো অনেকে কমেন্ট করছো, বিএম রাফিউল থ্যাংক ইউ ভেরি মাচ, আরিফা থ্যাংক ইউ ভেরি মাচ, রিয়া থ্যাংক ইউ ভেরি মাচ, রুকাইয়া, প্লাবন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তার মানে হচ্ছে তোমরা সবাই বুঝতে পেরেছো যে এখানে তাজমহল তৈরি করার কাজটা কিন্তু হয়ে গেছে। আর আমরা সবাই জানি ঘটনা যদি ঘইটা যায় তাহলে সেই ক্ষেত্রে সাধারণ ইনফিনিটিভ হয় না, সেই ক্ষেত্রে হয় পারফেক্ট ইনফিনিটিভ। আর পারফেক্ট ইনফিনিটিভ মানেই তো টু হ্যাভ প্লাস বি থ্রি, তাই না? তো এখন একটা ঝামেলা হয়ে গেছে ভাই, বিশাল ঝামেলা। দেখো, অপশন নাম্বার এ তে টু হ্যাভ প্লাস বি থ্রি আছে, অপশন নাম্বার সি তে টু হ্যাভ প্লাস বি থ্রি আছে। এখন তুমি কোনটা নিবা? এই জন্য আমি একজনকে চাইবো যে আমার সাথে একটু পার্টিসিপেট করবা। যে কোনো একজন একটু হ্যান্ড রেজ করো, যে কোনো একজন। আচ্ছা, আমি এখানে মধ্যে দেখতে পাচ্ছি জাহিদ, জাহিদ তোমাকে আমি আনমিউট দিয়েছি। জাহিদ, তুমি শুনতে পাচ্ছ? জাহিদ, জাহিদ শুনতে পাচ্ছ না? আচ্ছা, তারপর আমি দেখতে পাচ্ছি এখানে মধ্যে আরো অনেকে এখানে মধ্যে হাত তুলছো। আদ্রিতা রয়, তুমি কি শুনতে পাচ্ছ? আদ্রিতা, আমি আনমিউট দিয়েছি। আবু আব্দুল্লাহ, আবু আব্দুল্লাহ, জি স্যার, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, তুমি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, এখন বলো তো ভাইয়া, যে তাজমহল তৈরি করার কাজটা যদি হয়ে গেছে তার মানে পারফেক্ট ইনফিনিটিভ হবে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ অপশন নাম্বার এ তে টু হ্যাভ প্লাস ভি থ্রি আছে, অপশন নাম্বার সি তেও টু হ্যাভ প্লাস ভি থ্রি আছে। ভি থ্রি মানে হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, যেমন বিগান এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম, বিন এটাও কিন্তু ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম। এখন আমার প্রশ্ন হচ্ছে তুমি কোনটা নিবা? তুমি কি এটা নিবা নাকি এটা নিবা? কোনটা, এ নিবা না সি অপশন নিবা? সি, অপশন কেন সি। বলো তো ভাইয়া, একটু বুঝাই বলো তো আমাকে, কেন সি হবে? স্যার এখানে দ্য তাজমহল ইজ সেইড, হুম তাজমহল ইজ সেইড টু হ্যাভ বিন হুম বিল্ড বাই, মানে এখানে শাহজাহান তাজমহল বানিয়েছেন এটা বলা হয়, এটা প্রচলিত কথা, মানে এই জন্য টু হ্যাভ বিন এক্স্যাক্টলি, বিন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ, এক্সিলেন্ট। মানে এটা একটা এটা কি তোমার, প্রচলিত কথা, এই জন্য টু এটা হ্যাভ বিন। প্রচলিত না, এটা কি অ্যাক্টিভ সেন্স নাকি প্যাসিভ সেন্স, একটু বলতে পারবা? এটা এটা অ্যাক্টিভ সেন্স। আর ধুর, তাহলে এই যে তালি টালি সব আবার উঠাই নিলাম। ঠিক আছে, তাহলে কিন্তু উঠাই নিলাম। না না, সরি সরি সরি, এটা তো প্যাসিভ সেন্স, কারণ শাহজাহান তো বানান না, শাহজাহান তো বানানোর মানে এখানে আদেশ করেছেন রাইট, তার। এই যে সাবজেক্ট যেটা তাজমহল, তাজমহল, তাজমহল কি তাজমহলের বানাইছে না 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 না, নাকি তাজমহলকে তাজমহল বানানো তো অন্য কেউ হয়েছে? বানাইছে, রাইট, তাজমহলকে অন্য কেউ তাজমহল, বানিয়েছে। তাজমহলকে বানায় নাই, তাজমহলকে বানানো হয়েছে। তার মানে বিষয়টা কি অ্যাক্টিভ সেন্স নাকি প্যাসিভ সেন্স? প্যাসিভ সেন্স। আর আমরা জানি প্যাসিভ হলেই কিন্তু ওই বি, বিং, বিন এদেরকে নিয়ে আসতে হয়। বুঝতে পারছো বিষয়টা? এই দেখো অপশন নাম্বার সি এর মধ্যে টু হ্যাভ, এরপরে দেখো বিন, আর তারপরে এই যে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম দেখো বিল্ড। খেয়াল করছো? তার মানে দেখো এই যে টু হ্যাভ, তারপরে প্যাসিভ ভয়েসের কারণে বিন, আর তারপরে পাস্ট পার্টিসিপাল ফর্ম এই যে বিল্ড।
বোঝা গেছে জি বিষয়টা? স্যার। কিন্তু জি স্যার। আমি যদি এখানে সাবজেক্টের জায়গায় তাজমহল না বলে সাবজেক্টের জায়গায় যদি আমি শাহজাহানের কথা বলতাম, সম্রাট শাহজাহান, তখন কিন্তু আমি আর টু হ্যাভ এর পরে বিন বলবো না, তখন সরাসরি বলবো টু হ্যাভ বিল্ড, মানে সরাসরি এই যে V3টা বলবো। বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আসলে বুঝছো তো নাকি না বুঝে জি স্যার জি বলতেছো? স্যার, বুঝছি বুঝছি। পারফেক্ট, শিওর, জি স্যার। পাক্কা? পাক্কা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখো যে আমরা আমরা একটু খেয়াল করে দেখি যে আমাদের এটা একটু মুছে দেই। তাহলে এখন একটু এই এক নাম্বারটার উত্তরটা আমাকে খুব সুন্দর করে, আমি একটু অর্থটা বলে দিচ্ছি। এই যে পার্থিনন, এটা হচ্ছে একটা মন্দির, একটা মন্দিরের নাম, অনেক বিখ্যাত একটা মন্দির, বুঝতে পারছো? এটা ওই যে এইজ অফ প্যারিকলস এর সময় ছিল। এখানে এটা হচ্ছে তোমার ক্যাপিটাল লেটারে হবে, যদিও এটা স্মল লেটারে চলে আসছে। তো যাই হোক, মানে এই যে প্যারিকলস যুগের মধ্যে একটা মন্দির ছিল, মন্দিরটার নাম হচ্ছে পার্থিনন, ঠিক আছে? আর এখানে একটা ভার্ব আছে ইরেক্ট, ইরেক্ট মানে হচ্ছে নির্মাণ করা, এস্টাবলিশ মানেও নির্মাণ করা, ইরেক্ট মানেও নির্মাণ করা। তাহলে এই যে এক নম্বর সেন্টেন্স, এটা ব্যাখ্যা সহকারে, মানে খুব সুন্দর করে, ব্যাখ্যাটা এত লাগবে না, মানে নিজের মতো করে একটু বুঝাই বলতে পারবে কে? একটু হ্যান্ড রেজ করতে পারো, নিজের মতো করে একটু বুঝাই বলবা। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি হাত তুলেছে তাইমুন নাহার তিশা। আচ্ছা তিশা, তোমাকে এই যে আনমিউট দেওয়া হয়েছে, তুমি কি শুনতে পাচ্ছ? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা বলো দেখি কি বুঝছো তুমি এক নম্বর সেন্টেন্সটা? ইটস আ ভেরি ডিফিকাল্ট সেন্টেন্স ছিল, বাট আমার বিশ্বাস যে তুমি খুব সুন্দর করে বলতে পারবে। বলো দেখি। ভাইয়া এটা সি হবে। ভেরি গুড। কেন বলো তো অপশন নাম্বার সি কেন হবে? উত্তর হয়েছে, তোমার উত্তরটা কারেক্ট, কিন্তু কেন সি হবে? এটা তো পে করা হয়েছে, সে তো আর করেনি। এক্স্যাক্টলি, তার মানে এখানে মধ্যে সাবজেক্ট যেটা, এই যে মন্দির, মন্দির কি মন্দিরকে বানাইছিল নাকি না, মন্দিরকে বানানো হয়েছিল? আছে। বানানো হয়েছিল। তাহলে আমাকে অতিরিক্ত কাকে নিয়ে আসতে হচ্ছে? কাকে নিয়ে আসতে হচ্ছে? বিন বিন। তিনি আসছে। আর বিনের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা জানো বলো তো? ইরেক্টেড। Erected. Thank you very much. বাহ, you guys are really genius. So thank you very much for participating. আশা করি আমরা সবাই মানে পারফেক্ট ইনফিনিটিভ এর কনসেপ্ট, যেটা অত্যন্ত কঠিন একটা কনসেপ্ট ছিল, আসলে অনেক কঠিন কনসেপ্ট ছিল, আশা করি আমরা সবাই এই কনসেপ্টটা কিছুটা হলেও বুঝতে পেরেছি। আচ্ছা, এনিওয়ে, এখন আমরা চলে যাচ্ছি, এগুলো লাগবে না, ঠিক আছে, এগুলো লাগবে না। আচ্ছা, অপ্রয়োজনীয় বেশ কিছু আলোচনা আছে স্লাইডের মধ্যে, মূলত এটা হচ্ছে মানে একটু উপরের পর্যায়ে যারা হচ্ছে ধরো বিসিএস টিসিএস দেয় তাদের জন্য মূলত এই আলোচনাটা ছিল, বাট এত কিছু আসলে আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য প্রয়োজন নাই, ঠিক আছে? তো অ্যাডমিশন টেস্টের জন্য আমাদের যতটুকু প্রয়োজন আমি ততটুকু তোমাকে ব্রিফ করছি। আমি আবারও বলছি, তুমি পড়বা কিন্তু লিমিটেড, কিন্তু পারফেক্টলি পড়বা। এক গাদা তুমি ধরো ভোকাবুলারি মুখস্থ করে বসে আছো, 5,000 10,000 ভোকাবুলারি মুখস্থ করে বসে আছো, বাট আলটিমেটলি কোনো কাজেই দিচ্ছে না, কোনো কাজেই দিচ্ছে না। তবে ভোকাবুলারির ক্ষেত্রে এই যে আমরা উপরের দিকে যেটা দেখতে পাচ্ছি আর কি, এই যে উপরে লেখা আছে দেখো, যে টুগেদার, খেয়াল করছো? এই পদ্ধতিটা কিন্তু খুবই ইফেক্টিভ, যে একই সাথে পড়বা। আবার আমরা আমরা ভোকাবুলারি আরো একটা বিষয় হচ্ছে এই যে শেয়ারিং, ঠিক আছে? আমরা শেয়ার করতে পারি, আমরা টকিং করতে পারি, ঠিক আছে? মানে বিষয়গুলো হচ্ছে যেগুলো কমন ওয়ার্ড গুলো আছে নিজেদের মধ্যে, আমরা যদি বিষয়গুলা বাসার মধ্যে, কারণ ফ্রেন্ডদের সাথে কথা বলতে গেলে যত না পড়া হবে তার থেকে বেশি গল্প গুজব হবে। তো বাসায় তোমরা যারা আছো, ঠিক আছে, বাবার সাথে, মায়ের সাথে, বোনের সাথে, ঠিক আছে, এই শব্দগুলা বারবার তোমরা প্র্যাকটিস করতে পারো। এখন আমি বলছি যে টুগেদার, ঠিক আছে, টুগেদারনেস এবং একই সাথে হচ্ছে শেয়ার, ঠিক আছে, এই দুটো বিষয় যদি আমরা করতে পারি, আশা করি বিষয়টা কিন্তু আমাদের জন্য অনেক ইফেক্টিভ হবে। আচ্ছা, তো যাই হোক, আমরা এখন চলে যাচ্ছি আমাদের পার্টিসিপল অংশে, ঠিক আছে? এই পার্টিসিপল অংশটা দিয়ে হচ্ছে আমরা ক্লাসটা ইনশাআল্লাহ শেষ করব, ঠিক আছে? কারণ আমি বলেছিলাম যে পার্টিসিপলের সাথে আমি তোমাকে একটা বিষয় খালি দেখাবো, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট পার্টিসিপল এবং পাস্ট পার্টিসিপল, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি, এটা আমরা একটু দেখবো। আর আরেকটা হচ্ছে যে প্রেজেন্ট পার্টিসিপলের সাথে জিরান্ডের ডিফারেন্সটা কোথায়, এটাও কিন্তু আমরা একটু দেখবো। তার মানে এখানে দুটো বিষয় কিন্তু কাজে দিচ্ছে। একটা হচ্ছে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট পার্টিসিপল এন্ড জিরান্ড, এন্ড হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট পার্টিসিপল এন্ড পাস্ট পার্টিসিপল। আচ্ছা, তাহলে আমরা যদি স্ক্রিনের দিকে আমরা সবাই একটু তাকাই, বাচ্চারা সবাই একটু স্ক্রিনের দিকে তাকাও, এভরিবডি। হ্যাঁ, বাচ্চারা কি দেখতে পাচ্ছ? সবাইকে দেখতে পাচ্ছ? স্ক্রিনটাকে দেখতে পাচ্ছ? এবং সাউন্ডটা আশা করি ঠিকই আছে, সাউন্ডে তো কোনো প্রবলেম হওয়ার কথা না। হ্যাঁ, সাউন্ড তো ঠিকই আছে, আশা করি আমরা সাউন্ডটা সবাই দেখতে পাচ্ছি। সাউন্ড তো দেখতে পাচ্ছি না, সাউন্ড শুনতে পাচ্ছি। আচ্ছা, ফাইন, ওকে ফাইন। আচ্ছা, এই বাচ্চারা সবাই একটু খেয়াল করো। এখন সবাইকে একটু বাচ্চা বললে সবাই আবার অনেকে একটু মাইন্ড করে, ঠিক আছে, যে সবাই নাকি বুড়া হয়ে গেছে, কেমন? তো যাই হোক, তোমরা এখনো বাচ্চাই আছো, ঠিক আছে? ওয়ান্স এ বাচ্চা ইজ অলওয়েজ এ বাচ্চা। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে লেখা আছে যে ডোন্ট ট্রাই টু গেট ইনটু, স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছ না?
একজন সাদিকা খান লিখেছে, স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, সবাই তো দেখতে পাচ্ছে। তাহলে সাদিকা, তুমি স্ক্রিনটা কি যেন হয়েছে বুঝতে পারছো? ওখানে দেখো কি যেন হয়েছে, ট্রাই করো। আচ্ছা, দেখো এখানে লেখা আছে, ডোন্ট ট্রাই টু গেট ইনটু রানিং ট্রেন। ডোন্ট ট্রাই টু গেট ইনটু রানিং ট্রেন। আমি পরেরটা বলতেছি যে দ্য thief got away through the broken window। আচ্ছা, এখানের মধ্যে একটা বিষয় খেয়াল করো, এই যে ট্রেন, নাউনের আগে কিন্তু আইএনজি বসেছে, আবার উইন্ডো নাউনের আগে কিন্তু V3 বসেছে, ব্রোকেন। আমরা জানি যেই শব্দটা নাউনের আগে বসে নাউনের কোনো একটা অবস্থা বুঝায়, একটা অবস্থা, সেই কিন্তু অ্যাডজেক্টিভ। যেই শব্দটা নাউনের আগে বসে নাউনের একটা অবস্থা বুঝাবে, তাকে কিন্তু আমরা বলবো অ্যাডজেক্টিভ। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে ট্রেনের আগে কিন্তু একটা শব্দ আছে, সেটা হচ্ছে রানিং। তার মানে রানিং কিন্তু ট্রেনের একটা অবস্থা বোঝাচ্ছে, যে ট্রেনটা কেমন অবস্থায়, চলন্ত অবস্থায়, অ্যাডজেক্টিভ। আবার দেখো উইন্ডো, উইন্ডোটা কেমন অবস্থায়, উইন্ডোটা ভাঙা অবস্থায়, অ্যাডজেক্টিভ। তার মানে প্রেজেন্ট পার্টিসিপল বা আইএনজি, পাস্ট পার্টিসিপল বা V3, এরা সবাই কিন্তু অ্যাডজেক্টিভের কাজ করে। অতএব আমি সিদ্ধান্ত নিব পার্টিসিপল মানেই কিন্তু অ্যাডজেক্টিভ। কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে, একটা প্রশ্ন তোমাদের পরীক্ষার মধ্যে প্রায়ই আসে, একটা প্রায় প্রশ্ন আসে, এটা নিয়ে অনেক বইতে কনফিউশনও ক্রিয়েট করে রেখেছে। আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। প্রশ্নটা হচ্ছে এরকম, আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস। আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, হোয়াট রোলিং ইজ? এখানে রোলিং এর নিচে আন্ডারলাইন করা আছে। তো বলা হচ্ছে এটা কি, ঠিক আছে, এটা কি তোমার হচ্ছে জিরান্ড, এটা কি তোমার হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা কি তোমার হচ্ছে পার্টিসিপল, হ্যাঁ, নাকি এটা কি? ঠিক আছে, এটা হচ্ছে ভার্বাল। এখন প্রশ্ন হচ্ছে আমি এটাকে কি বলবো? আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এটাকে আমরা কি বলবো? এই রোলিংটা কি? মজার বিষয় হচ্ছে, আমি দেখতে পাচ্ছি অনেকে তোমরা পার্টিসিপেট করতেছো। আচ্ছা, যাই হোক, আমরা মজার বিষয় হচ্ছে অনেকেই কিন্তু তোমার বলে যে এখানের মধ্যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অনেকেই বলে। বাট মজার বিষয় হচ্ছে যে এখানের মধ্যে এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো না, এখানের মধ্যে এটাকে আমরা পার্টিসিপল বলবো। কেন পার্টিসিপল বলবো? কারণ যেসব আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করে, তাদেরকে কিন্তু গ্রামারে আমরা পার্টিসিপল বলি। যেমন আমাদের টপিকের নামটা কি, আজকে এখন এই মুহূর্তে আমরা কোন টপিকটা পড়ছি, এই মুহূর্তে আমরা যে টপিকটা পড়ছি সেটা কিন্তু পার্টিসিপল। এই যে খেয়াল করে দেখো, এই মুহূর্তে আমরা যে টপিকটা দেখতে পাচ্ছি এটা কিন্তু পার্টিসিপল। এই যে দেখো, এটা কিন্তু পার্টিসিপল। তো পার্টিসিপল কিসের কাজ করে? এরা অ্যাডজেক্টিভের কাজ করে। তার মানে যেই আইএনজি অ্যাডজেক্টিভের কাজ করবে, সেই আইএনজি কে আমরা অ্যাডজেক্টিভ বলবো না, পার্টিসিপলই বলবো। যেই V3 অ্যাডজেক্টিভের কাজ করবে, সেই V3 কে কিন্তু আমরা অ্যাডজেক্টিভ বলবো না, পার্টিসিপল বলবো। তার মানে অপশনের মধ্যে যখন তোমার এই টাইপের প্রশ্ন দেয়া থাকে, ঠিক আছে, আমি আবার একটু অপশনে চলে যাচ্ছি। বা এটা শেয়ারিং অপশনটা কই গেল? আচ্ছা, দেখো, এভাবে যদি প্রশ্ন থাকে যে আর রোলিং স্টোন গ্যাদার্স নো মস, এখানে রোলিং কিন্তু স্টোনের একটা অবস্থা বোঝাচ্ছে, মানে ঘূর্ণায়মান অবস্থা। এখানে বাংলা করলে দাঁড়ায় যে ঘূর্ণায়মান পাথরে শেওড়া জন্মায় না, ঘূর্ণায়মান পাথরে শেওড়া জন্মায় না। বুঝতে পারছো? তার মানে বোঝাই যাচ্ছে এখানে রোলিংটা হচ্ছে একটা অবস্থা বোঝাচ্ছে। আর যেই আইএনজি অবস্থা বোঝায়, ওই আইএনজি কে কিন্তু আমরা মূলত কি বলবো? ওই আইএনজি কে আমরা কি বলবো? অবস্থা বুঝাইলে অ্যাডজেক্টিভ বলবো। আর যেহেতু আইএনজির একটা বিশেষ নাম হচ্ছে পার্টিসিপল, মানে অ্যাডজেক্টিভের কাজ করে যে আইএনজি, তার নাম হচ্ছে পার্টিসিপল। অতএব অ্যানসারটা কিন্তু পারফেক্টলি এখানের মধ্যে অপশন নাম্বার সি। কিন্তু যদি অপশন নাম্বার সি না থাকে, ধরো অপশন নাম্বার সি নাই, প্রশ্নের মধ্যে এই পার্টিসিপল বলে কোনো অপশন নাই, তখন তোমাকে উত্তর দিতে হবে এই যে অ্যাডজেক্টিভ। পার্টিসিপল বলে কোনো অপশন না থাকলে তোমাকে উত্তর বলতে হবে কোনটা? অ্যাডজেক্টিভ। তাহলে আশা করি আমরা এই কনসেপ্টটা সবাই বুঝতে পেরেছি, রাইট? আচ্ছা, ফাইন। লাস্ট হচ্ছে আমাদের আরেকটা কন্টেন্ট তোমাদেরকে আমাকে একটু জানাইতে হবে, সেটা হচ্ছে এই যে আমি একটা প্রশ্ন দিয়ে বাক্যটা স্টার্ট করছিলাম, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, আরেকটা ছিল দিস ইজ আ ওয়াকিং
ওয়াকিং স্টিক। আচ্ছা, I have a swimming pool, ঠিক আছে। আচ্ছা, এটা যে জেরান্ড এটা তো আমরা সবাই জানি, তাহলে 1 নম্বর বাক্যটা আমরা কেটে দেই, এটা লাগবে না, যেহেতু আমাদের ক্ল্যাশটা হবে পার্টিসিপলের সাথে। ঠিক আছে, আমি সেটা দেখাচ্ছি আর কি। দিস ইজ আ ওয়াকিং স্টিক। তারপর দেখো আই হ্যাভ আ সুইমিং পুল। ওকে, I saw a flying bird. I saw a flying bird. আচ্ছা, তাহলে আমরা সবাই একটু স্ক্রিনের দিকে তাকাই। খেয়াল করে দেখো। আচ্ছা, সবাই আমাকে একটু রেসপন্স করো দেখি, যে এখানের মধ্যে আসলে রেসপন্স করার সময় নাই, আমাদের সময়সীমা প্রায় শেষের দিকে, আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শেষ করে দিব। তো সবাই একটু খেয়াল করবো আমরা যে এই সেন্টেন্সটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্টিকের আগে একটা আইএনজি আছে, সে কি অ্যাডজেক্টিভের কাজ করছে? পুলের আগে একটা আইএনজি আছে, সে কি অ্যাডজেক্টিভের কাজ করছে? বার্ডের আগে একটা আইএনজি আছে, সে কি অ্যাডজেক্টিভের কাজ করছে? বিষয়গুলো তোমাকে একটু বুঝতে হবে। আমি 3 নাম্বার সেন্টেন্সটা দিয়ে আমি স্টার্ট করতেছি। 3 নাম্বার সেন্টেন্সটার দিকে সবাই একটু তাকাও। এখানে যে তুমি দেখতে পাচ্ছ বার্ড, বলতো বার্ডটা কেমন অবস্থায় ছিল? আমরা জানি অবস্থা যে আইএনজি বোঝায় সেই তো পার্টিসিপল, যে আইএনজি অবস্থা বোঝাবে সেই তো পার্টিসিপল, মানে সেই তো অ্যাডজেক্টিভ। তো দেখো বার্ডটা কেমন অবস্থায় ছিল? অবস্থা হচ্ছে উড়ন্ত অবস্থা। তার মানে এটা যেটা একটা অবস্থা বুঝাই দিচ্ছে তোমাকে। আর আমরা জানি যে যেই আইএনজি অবস্থা বুঝায় ওই আইএনজি কে কিন্তু আমরা বলি হচ্ছে পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ। বুঝা গেছে বিষয়টা? তার মানে এই যে 3 নম্বর বাক্যের মধ্যে ফ্লাইংটা কিন্তু মূলত একটা পার্টিসিপল বা অ্যাডজেক্টিভ। কিন্তু 1 নম্বর আর 2 নম্বর বাক্য একটু খেয়াল করো তো, যে স্টিক, এই স্টিকের আগে যে ওয়াকিং আছে, এই ওয়াকিং কি তোমার হাঁটার কোনো অবস্থা? সরি, স্টিক মানে হচ্ছে লাঠি। এই স্টিকের আগে যে তোমার ওয়াকিং আছে, মানে লাঠির আগে ওয়াকিং আছে, তার মানে লাঠি কি হাঁটছে? যেমন ধরো বার্ড তো তোমার ফ্লাইং, বার্ড উড়ন্ত অবস্থা, তাহলে স্টিক কি হাঁটন্ত অবস্থা? স্টিক তো হাঁটন্ত অবস্থা না, স্টিক তো হাঁটতেছে না, এটা তো তার কোনো অবস্থা না। আবার দেখো পুল, এখানে পুলের কি কোনো অবস্থা যে সে সুইমিং করতেছে? পুল কি তোমার সুইমিং কিন্তু অবস্থার মধ্যে আছে? অবশ্যই না। তার মানে সুইমিং কিন্তু পুলের কিন্তু কোনো অবস্থা হইতে পারে না। তার মানে আমরা বুঝতেই পারতেছি 3 নাম্বার বাক্যের মধ্যে ফ্লাইংটা কিন্তু বার্ডের একটা অবস্থা ছিল, অথচ 1 আর 2 নাম্বার বাক্যের মধ্যে ওয়াকিং বা সুইমিং এরা কিন্তু কোনো অবস্থা বোঝাচ্ছে না। তার মানে এটা হচ্ছে স্টিকের সাথে একটা কম্পাউন্ড নাউন ক্রিয়েট করেছে। তার মানে এটা একটা নাউনের ক্যাটাগরি। যেমন ধরো আমি যদি এখানের মধ্যে দেখি যে এই যে ওয়াকিং স্টিক, এই দুটার নিচে আন্ডারলাইন করা আছে, তাহলে এটাকে বলবো আমরা কম্পাউন্ড নাউন, আর এই আইএনজিটাকে আমরা বলবো হচ্ছে জিরান্ড। একইভাবে সুইমিং পুল, এটাকে আমরা বলবো কম্পাউন্ড নাউন, আর এই যে আইএনজিটাকে আমরা বলবো জিরান্ড। তার মানে বুঝতেই পারতেছো, যদি কোনো অবস্থা না বুঝায় তাহলে আইএনজিটাকে আমরা বলতে হবে জেরান্ড, আর যদি অবস্থা বুঝায় তাহলে আইএনজিটাকে আমরা বলবো হচ্ছে পার্টিসিপল। তাহলে আমি আবারও বলছি, যদি কোনো অবস্থা না বুঝায় তাহলে আইএনজি কে আমরা বলবো হচ্ছে জিরান্ড, আর যদি অবস্থা বুঝায় তাহলে আইএনজি কে আমরা বলবো হচ্ছে পার্টিসিপল। তাহলে আশা করি আমরা এতটুকু পর্যন্ত আলোচনা বুঝতে পেরেছি। এখান থেকে আরো কিছু ট্রিকি কনসেপ্ট আছে, যে কনসেপ্টগুলো ইনশাআল্লাহ আমাদের 20 তারিখ থেকে তো ক্লাস শুরু হতে যাচ্ছে, তোমরা সবাই জানো। তো ধারাবাহিকভাবে যখন আমাদের ক্লাসগুলো স্টার্ট হবে, ওই ক্লাসগুলোর মধ্যে তো আমরা এই বিষয়গুলো যখন আসবে, এবং ওগুলো যেহেতু পূর্ণাঙ্গ লেকচার হবে, মানে 2 ঘন্টার লেকচার হবে, তো ওই ক্লাসগুলোর মধ্যে কিন্তু আমরা ডিটেইলসে এই বিষয়গুলোকে আরো ব্যাপকভাবে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। এখানে আরো কিছু ট্রিক্স আছে, ঠিক আছে, ট্যাকটিক্স আছে, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা ওখানের মধ্যে আলোচনা করব। সো এগুলো নিয়ে তোমাদেরকে কোনো টেনশন করতে হবে না। তবে যতটুকু তোমাদেরকে আজকে ক্লাসে দেখানো হয়েছে, এতটুকু যদি তুমি এখান থেকে ঠিকমতো করে আয়ত্ত করতে পারো, ইনশাআল্লাহ তোমার প্রস্তুতি অনেকাংশেই কিন্তু সম্পন্ন হয়ে যাবে। বোঝা গেছে বিষয়টা? মানে প্রায় 90% প্লাস তুমি কিন্তু আগায় গেলা। তো যাই হোক, এখন এই পর্যায়ে আমি তোমাকে সর্বোচ্চ কয়েকজনকে আমি একটু সুযোগ দিব, যদি কারোর মধ্যে কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারবা। আমি একটু কোয়েশ্চেন সেশনে চলে যাব। মানে এতটুকু পর্যন্ত মূলত আমাদের আজকে ক্লাসের কন্টেন্ট ছিল। আমি একটু সহজে আমরা একটু সামারি করব। আজকে ক্লাসে আমরা যাদের পড়েছি আমরা একটু সামারি করব। আজকে ক্লাসের মধ্যে আমরা পড়েছি হচ্ছে ইনফিনিটিভ, পার্টিসিপল জেরান্ড। আমরা ইনফিনিটিভের প্রকারভেদগুলো আমরা দেখেছি, কোন সিচুয়েশন ইনফিনিটিভ বসে এগুলো দেখেছি। জেরান্ডের প্রকারভেদ আমরা দেখেছি, কখন কখন জেরান্ড বসে এটা আমরা দেখেছি। জেরান্ডের সাথে ইনফিনিটিভের যে একটা মানে ক্ল্যাশ হয়, যে কিছু শব্দের পরে জেরান্ড ইনফিনিটিভ দুটোই হয়, এই কনফিউজিং সিচুয়েশনটাও আমরা মোটামুটি বোঝার ট্রাই করেছি। একই সাথে
পারফেক্ট ইনফিনিটিভের যে কনসেপ্টটা ছিল সেটা আমরা রপ্ত করেছি। একই সাথে আমরা দেখেছি যে পার্টিসিপলের মধ্যে তোমার হচ্ছে আইএনজি এবং হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, মানে কখন আমি জিরান বলবো কখন পার্টিসিপল বলবো, এই কনসেপ্টগুলো কিন্তু আজকে ক্লাসে আমরা কম বেশি দেখেছি। তো যাই হোক, এখন আমরা আজকে ক্লাসে আমরা যা করেছি এটার যেই পিডিএফ নোটশিট, লেকচার নোটশিট, এটা আজকে ইনশাল্লাহ আমি তোমাদেরকে আপলোড দিয়ে দিব। আর যেটা হচ্ছে রেগুলার শিট, এগুলো যখন ক্লাস শুরু হবে, ইউসিসির যে রেগুলার লেকচার শিট ক্লাস শুরু হলে ইনশাল্লাহ তোমরা এগুলো পাবা। তো যাই হোক, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে হ্যান্ড রেজ করো, আমাদের সময় সীমা শেষ। তো হাত তুলেছে আমি দেখতে পাচ্ছি এখানের মধ্যে শাম্মী হাত তুলেছে। শাম্মী, তোমাকে আনমিউট দেওয়া হয়েছে, তুমি কি শুনতে পাচ্ছ? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলো। ভাই আমার প্রশ্ন ছিল, ভাইয়া যদি এখানে লাস্ট যেটা করাইলেন পার্টিসিপল, ভাই এখানে ফ্লাইং বার্ডটা হচ্ছে চলমান বলেই কি শুধু এখানে পার্টিসিপল নিলাম? ভাই পুল দ্বারা, সুইমিং পুল দ্বারা ফুলের অবস্থাটাকেও তো বোঝাচ্ছে ভাইয়া। এখানে হাই হাই হাই, সারা রাত রামায়ণ করে সকালে উঠে কয় সীতা কারবা, চিন্তা করছো? শুধু জিনিস হলে হবে? ওইটাই বলছে তোমার। দেখো, আচ্ছা তুমি আমাকে বলো যে প্রথম ওয়ার্ডটা যদি পরের ওয়ার্ডটাকে মডিফাই, মানে বোঝো মডিফাই বলতে কি বোঝায়? জি ভাইয়া। যেমন ধরো তুমি আমাকে বকা দিলা অথবা তুমি আমার প্রশংসা করলা যে ভাইয়া অনেক খারাপ পড়ায়, ভাইয়া অনেক ভালো পড়ায়, ঠিক আছে? অর্থাৎ সহজ কথায় তুমি ভালো বা খারাপ কিছু একটা বলেছো। কার সম্পর্কে? আমার অবস্থা সম্পর্কে, যে আমি কি ভালো না খারাপ, এটা কিন্তু আমার একটা কোয়ালিটি। কিন্তু বুঝতে পারছো বিষয়টা? তো ঠিক একইভাবে একটা পুল, এই পুলের একটা কোয়ালিটি কি কখনো সুইমিং হতে পারে? মানে সুইমিং মানে কিন্তু সাঁতার কাটা। তো সাঁতার কাটা কি তোমার পুলের কোনো বৈশিষ্ট্য? মানে পুল কি সাঁতার কাটে? না ভাইয়া। কিন্তু আমি যদি বলি সুইমিং চাইল্ড অথবা সুইমিং বাচ্চা, মানে সুইমিং বেবি অথবা সুইমিং ম্যান, তারপরে এখানে খেয়াল করে দেখো দেখি যে যেই ম্যানের আগে বসেছে, ম্যান কি সুইমিং করেছে না? জি ভাইয়া। তাহলে ম্যানের আগে যদি সুইমিং বসে তাহলে এখানে সুইমিং কিন্তু তোমার হয়ে যাবে অ্যাডজেক্টিভ অথবা পার্টিসিপল। কিন্তু পুলের আগে যদি সুইমিং বসে, পুল কি কখনো সুইমিং করে? তোমার কি তাই মনে হয়? না ভাইয়া। এবার বুঝছো? জি ভাই, আসলে আমি এটা নিয়ে কনফিউজ ছিলাম ভাইয়া। এখন কনফিউশন দূর হয়েছে কিনা আগে সেটা বলো। জি ভাইয়া। জি ভাইয়া, থ্যাংক ইউ ভেরি আরো মাচ। একটা ছিল হ্যাঁ বলো। ভাই, আসলে আপনি যখন বুঝান তখন মোটামুটি বুঝতে পারি ভাইয়া, পরে যখন নিজে বাসায় প্র্যাকটিস করি অনেক কিছুতে সমস্যা হয় ভাই, এগুলা কিভাবে সলভ করতে পারি? এগুলোর জন্য আমাদের এই যে টিচাররা যে ক্লাসগুলো নিচ্ছেন প্রত্যেকটা ক্লাসই কিন্তু আমাদের পেজের মধ্যে সেভ থাকতেছে, মানে গ্রুপের মধ্যে সেভ থাকতেছে, তাই না? তো ওখান থেকে তুমি এটা রিভিউ করতে পারো আর প্র্যাকটিসের সংখ্যাটা বাড়াই দাও। এটা আসলে কি 90%-এর প্রবলেম। আমি নিজে যখন স্টুডেন্ট ছিলাম দেখা গেছে আমি বুঝি, বা আমরা যখন ভার্সিটি লাইফে পড়েছি আমরা টিচারের ক্লাস কিন্তু আমরা ক্লাসে বুঝতেছি, কিন্তু বাসায় গিয়ে যদি সাথে সাথে ওটা আমরা প্র্যাকটিস না করি বা ওটার জন্য যদি আমরা চেষ্টা না করি তাহলে কিন্তু এটা আমাদেরকে আর রপ্ত করাটা সম্ভব হবে না। বিষয়টা বুঝতে পেরেছো? আচ্ছা, তো প্র্যাকটিসটা চালায় যাও, ইনশাআল্লাহ এটা তোমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করবে। আচ্ছা, নেক্সট আমি দেখতে পাচ্ছি নুসরাত জাহান হাত তুলেছো, সিফাত হাত তুলেছো। আমি প্রথমে সিফাতকে সুযোগ দিচ্ছি। সিফাত, তুমি শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ বলো, খুব দ্রুত বলো, প্রশ্ন খুব দ্রুত বলো। স্যার পারফেক্ট পার্টিসিপলটা যদি আরেকটু বুঝাইতেন। পারফেক্ট পার্টিসিপল হ্যাভিং প্লাস V3। পারফেক্ট পার্টিসিপলের বিষয়টা হচ্ছে এটা ড্যাংলিং মডিফায়ার কনসেপ্টের সাথে যায়। এটা পরবর্তী ক্লাসের মধ্যে পরবর্তী টিচার তোমাদেরকে ব্রিফ করবেন। অবশ্য পরবর্তী ক্লাস যেহেতু নাই তাহলে আমি এখনই তোমাদেরকে একটু বলে দেই, যেহেতু ইংরেজি মুভি এটাই আজকে লাস্ট ক্লাস আর কি। আমি তোমাদেরকে দেখাই দিই একটু। যেমন পারফেক্ট পার্টিসিপলটা খুবই সহজ, এই যে হ্যাভিং প্লাস V3, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। একটা ঘটনার পর যদি আরেকটা ঘটনা ঘটে সেটাকে পারফেক্ট পার্টিসিপল বলা হয় আর কি। তো আমি এভাবে বলতে পারি যে হ্যাভিং ফিনিশড the job, রায়হান went home। মানে কাজটা শেষ করে রায়হান বাড়ি চলে গেছিল। তাহলে কাজটা কে শেষ করছে? রায়হান করছে, ঠিক আছে? তার মানে একটু খেয়াল করে দেখো, প্রথমে সে কাজটা শেষ করছে, তারপর কিন্তু সে বাড়ি গেছে। তো একটা কাজের পরে যখন আরেকটা কাজ হয় তখন ওই প্রথম কাজটাকে পারফেক্ট পার্টিসিপলের মাধ্যমে প্রকাশ করা হয়। বিষয়টা বুঝতে পেরেছো? হ্যাভিং প্লাস V3। আর এই কনসেপ্টটা আরো ডিটেইলসে তোমরা জানতে পারবা ড্যাংলিং মডিফায়ার অথবা ইললজিক্যাল পার্টিসিপল মডিফায়ার, এই ক্লাসে স্টেপ বাই স্টেপ ইনশাআল্লাহ আমরা ব্রিফ করব তোমাদেরকে। আচ্ছা, এরপর আমি এখানের মধ্যে দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে দেখতে পাচ্ছি অনেকে হাত তুলেছে। আচ্ছা, তোমাকে একটু মিউটে যেতে হবে। নেক্সট এখানের মধ্যে ছিল নুসরাত জাহান, তোমাকে আনমিউট দেওয়া হয়েছে, প্রশ্ন করতে পারো। নুসরাত শুনতে পাচ্ছ?
এনি কোয়েশ্চেন? আচ্ছা, নুসরাতের ক্যামেরা মেবি হচ্ছে হ্যাং হয়ে গেছে। তারপর হচ্ছে রুকাইয়া সুলতানা, আনমিউট দেওয়া হয়েছে তোমাকে, খুব দ্রুত প্রশ্ন করো। রুকাইয়া সুলতানা, শুনতে পাচ্ছ? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তোমার নেটওয়ার্কে প্রবলেম আছে, কথাগুলো কেঁপে কেঁপে স্যার শোনা আসতেছে। যাচ্ছে আমাকে? হ্যাঁ, এখন ঠিক আছে, বলো। খুব দ্রুত, খুব দ্রুত, স্যার খুব আমার দ্রুত। একটা কোশ্চেন ছিল হচ্ছে, আপনি যে লিখছিলেন দুইটা বাক্য লিখছিলেন, জন ফরগট টু মিট জন আর জন ফরগট মিটিং জন, এই দুটো বাক্য আমাকে একটু মিনিংটা বোঝাই দেন। আচ্ছা, প্রথমটা হচ্ছে যে জন ফরগট টু মিট, এর মানে হচ্ছে তার মিট করার কথা ছিল কিন্তু সে ভুলে গেছিল মিট করতে, সে মিট করে নাই। আর জন ফরগট মিটিং, যদি আমি আইএনজি বলি, তার মানে সে তার সাথে দেখা করেছিল এবং দেখা করার পরে ওই দেখা করার ঘটনাটাই সে ভুলে গেছিল। এবার বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। রুকাইয়া সুলতানা। আচ্ছা, লাস্ট হচ্ছে তোমার লাস্ট কোয়েশ্চেন নিচ্ছে আমি, অরণি আহমেদ। ঠিক আছে, অরণি আহমেদ, তোমাকে আনমিউট দেওয়া হয়েছে। অরণি, শুনতে পাচ্ছো? জি ভাইয়া শুনতে পাচ্ছি। ভাইয়া হ্যাঁ, আমার last, প্রশ্নটা last. ছিল হচ্ছে বিগিং, কন্টিনিউ, হেড এই জাতীয় কিছু শব্দ দিয়েছিলেন, তারপরে বলেছিলেন এরপর আইএনজিও হয় এবং ইনফিনিটিভ হয়। হুম। তো এইখানে এইটা যদি স্যার ছোট করে আরেকটু বুঝাই দিতেন এই জায়গাটাতে। ওটা এই ভিডিওর মধ্যে সেভ করা আছে আপু, তুমি ওই অংশটা একটু রিপ্লে করে নাও। ঠিক আছে, মানে কিছুক্ষণ পরে ভিডিওটা তো তোমার পেজের মধ্যে বা সরি আমাদের অনলাইন গ্রুপের মধ্যে এটা তো অ্যাভেলেবল থাকবে, তুমি ওই অংশটা আবার একটু রিপ্লে করো। ঠিক আছে, ও তো ওখানের মধ্যে আছে। তাহলে হ্যাঁ, ওটা ওটা তোমার জন্য বেটার হবে আর কি। ঠিক আছে, ওটা বেটার হবে। সো ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আরো অনেকে হাত তুলেছো, বাট যেহেতু সময়সীমা শেষ, আমি আর কোনো প্রশ্ন আজকে নিচ্ছি না। আমরা খুব দ্রুতই আগামী 20শে অক্টোবর থেকে আমাদের মূল প্রোগ্রামের ক্লাসগুলো শুরু করতে যাচ্ছি, এবং তোমাদের যে কোনো প্রয়োজনে, যে কোনো সহযোগিতায় ইউসিসি কর্তৃপক্ষ আমরা তোমাদের সাথে আছি। যে কোনো প্রয়োজনে আমাদেরকে পেজে বা যে কোনো আমাদের যে নাম্বারগুলো দেওয়া আছে, ইউসিসি গ্রুপের নাম্বারগুলো দেওয়া আছে, এই নাম্বারগুলোতে তোমরা যোগাযোগ করবা। আর তোমাদের যদি কোনো ফ্রেন্ড সার্কেল থাকে, মানে যারা হচ্ছে তোমার অ্যাডমিশন বা টেস্টের জন্য ইন্টারেস্টেড আছে, যদি মনে করো যে এই সার্ভিসটা ইফেক্টিভ হতে পারে, তাহলে তাদেরকে রেফার করতে পারো। আর আরো একটা বিষয় হচ্ছে যে অনেকে একটা প্রশ্ন করো যে ফিজিক্যাল ক্লাস কবে হবে। তো এই বিষয়ে আমি আবারও তোমাদেরকে একটু বলে দিচ্ছি যে ফিজিক্যাল ক্লাস এটা ভাই যখন গভর্নমেন্ট পারমিশন দেবে তখনই আমরা স্টার্ট করব। আর আপাতত যেহেতু ফিজিক্যাল হচ্ছে না, ফিজিক্যালের মতো করে যাতে ক্লাসগুলো পরিচালনা করা যায়, সেজন্য আমরা এবং আমাদের টিম আমরা 100% চেষ্টা করে যাচ্ছি। ঠিক আছে, শতভাগ চেষ্টা করে যাচ্ছি, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে হোম, স্টে সেফ।